কি বেয়াদব ছেলে রে বাবা, দেখতে তো আস্ত একটা পিচ্চি ছেলে লাগে। কোনো ভদ্রতা বোধ নেই, একটা মেয়েকে লিফটে উঠতে না দিয়ে মুখের উপরে দরজা বন্ধ করে দিল। আসলে আপনাকে প্রথম দেখে আমি কেমন জানি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম ম্যাম। তা লিফটে একা একা উপরে চলে যাব নাকি আপনার জন্য ওয়েট করব, সেটা ভাবতে ভাবতেই দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাগলে কিন্তু আপনাকে বেশ লাগে। মুখ সামলে কথা বলো। এই পিচ্চি ছেলে, তুমি কার সাথে ফ্লার্ট করছো? তোমার কোনো ধারণা আছে আমি তোমার চেয়ে কতটা বড়? পিচ্চি ছেলের বড় বড় কথা। বয়স তো জাস্ট একটা সংখ্যা ম্যাম। তাছাড়া প্রেম করতে কি আর আইডি কার্ড লাগে নাকি? প্রেম মন দিয়ে করতে হয় ম্যাম। আর আপনি আমার থেকে খুব একটা বেশি বড় হবেন না। কি জুনিয়র ছেলে পছন্দ না? আমি ইমতিয়াজ, বয়স 19। শুনি আপনার নামটা আর মনের ঠিকানাটা জানতে পারি? মুখ সামলা নিমতিয়াস। তোমার আইডি কার্ডের গল্প অন্য কোথাও গিয়ে শুনিও। আমি তোমার চেয়ে বেশ বড়, 27 বছর বয়স আমার। তুমি আমার ছোট ভাইয়ের বয়সী। ওহ ম্যাম, আমি তো আপনার সইয়া হতে চাই, ভাইয়া না। ভাইয়া বলে আমার এই নরম মনটা ভেঙে দিয়েন না। আফরিন রাগে গজগজ করতে করতে লিফট থেকে বের হয়ে ইন্টারভিউ রুমের দিকে চলে গেল। আর ইমতিয়াজ অফিসের বাইরে এসে বসার পর দেখল একটা ফুটফুটে সুন্দর ছেলে একা একা বল নিয়ে খেলা করছে। বলটা গড়াতে গড়াতে ইমতিয়াজের পায়ের কাছে এসে থামলেই সে ওটা হাতে উঠিয়ে নিল। আঙ্কেল, আমার বলটা একটু দেবে প্লিজ? বলটা তো দিতে পারি, কিন্তু তার আগে তোমার নামটা বলতে হবে। আমার নাম ফাহিম। আমি এখানে মায়ের সাথে এসেছি। মা তো ভিতরে অফিসের কাজে ব্যস্ত আছে, তাই আমি খেলা করছি। ফাহিম নামটা শুনে ইমতিয়াজ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ ফাহিম ছিল তার বড় ভাইয়ের নাম। সে নিজেকে সামলে নিয়ে পকেট থেকে একটা চকোলেট বের করলো। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। এই নাও চকলেট। চলো আমরা ওদিকে গিয়ে দুজন মিলে খেলি। করিডোরে ইমতিয়াজের সাথে বল খেলে ফাহিম খুশিতে হাততালি দিয়ে উঠল। ঠিক তখনই ইমতিয়াজের মনে পড়ে গেল সেখানে কি করতে এসেছে। দ্রুত ইন্টারভিউ রুমে চলে গেল। ইন্টারভিউ রুমে ঢুকে দেখে আফরিন গম্ভীর মুখে ফাইল দেখছে, আর তার ঠিক পাশেই মেইন চেয়ারম্যানের চেয়ারে বসা ইমতিয়াজের বাবা আসাদুল্লাহ চৌধুরী। এই কোলাঙ্গার ছেলে, তোর এখন ইন্টারভিউ বোর্ডে আসার সময় হলো? দায়িত্বজ্ঞান বলতে কি তোর ভেতরে কিছু নেই? আরে বাবা, তুমি না জেনে বকা দিচ্ছ কেন? আমি তো সবার আগে এসে এই অফিসের লিফটের মধ্যে আটকে ছিলাম এতক্ষণ। লিফটে আটকে থাকার কথা শুনে পাশের চেয়ারে বসা আফরিন ভীষণ অপ্রস্তুত বোধ করতে লাগলো, কারণ সে নিজেই তো দরজা বন্ধ করে তাকে আটকে দিয়েছিল। সে অবাক হয়ে ভাবল এই বকাটে ছেলেটা আসলে এই পুরো সাম্রাজ্যের রাজপুত্র ইমতিয়াজ চৌধুরী। ইন্টারভিউ শেষ করে আফরিন বাহিরে আসতেই দেখল ইমতিয়াজের ফাহিম দুজনে সোফায় বসে জমিয়ে গল্প করছে। ফাহিম, তোমাকে না কতবার বলেছি একদম অপরিচিত লোকেদের সাথে কথা বলবে না? আর তোমার হাতে ওটা কি? বাইরের মানুষের দেওয়া কিছু খেতে বারণ করেছি না? ম্যাম, বাচ্চাটাকে শুধু শুধু বকছেন কেন? ওর সাথে আমার অলরেডি ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর আমার সামনে আমার বন্ধুকে আপনি বকতে পারবেন না। এই পিচ্চি ছেলে, তুমি বাচ্চা শাসনের কি বোঝো শুনি? তুমি নিজেই তো একটা বাচ্চা। চেয়ারম্যান স্যারের ছেলে বলে কি এই পুরো অফিসটা কিনে নিয়েছো? স্যার কিন্তু আমাকেই দায়িত্ব দিয়েছেন তোমাকে কাজ শিখিয়ে মানুষ করে তোলার। ও আচ্ছা, তা আমার বাবা কি আপনাকে আমার বউয়ের দায়িত্ব দিয়ে দিল নাকি, যে আমাকে মানুষ করতে হবে? তবে আপনি রাজি থাকলে কিন্তু আমিও 100% রাজি। রেগে গেলে আপনার গাল দুটো লাল হয়ে যায়, দেখতে কিন্তু দারুণ লাগে। শুধু গাল লাল হওয়া না ম্যাম, আপনার ওই ভ্রু কুঁচকানো আর রাগে লজ্জায় নিজের নিচের ঠোঁটে কামড় দিয়ে কথা বলাটা দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে, যে কেউ মাতাল হয়ে যাবে। মুখ সামলা নিমতিয়াজ। বিদেশে 12 বছর থেকে কি শুধু এইসব নোংরামি শিখে এসেছো? পড়াশোনা বাদ দিয়ে কি এগুলোই করে বেরিয়েছো সব জায়গায়? এই জন্যই আজ তোমার এই অবস্থা। ওহ ম্যাম, বিদেশে তো কত কিছুই শেখা যায়, কিন্তু আপনার এই রূপের সামনে এসে
আমার ওই 12 বছরের পড়াশোনা যে নিমিষেই ফেল মেরে গেল, তার কি হবে? ফাহিম, চলো এখান থেকে। এই ছেলের সাথে কথা বলাই বৃথা। পরের দিন বিকেলে আফরিন যখন কেবিনে বসে কফি খাচ্ছিল, ইমতিয়াজ তখন বিনা অনুমতিতেই একগাল হাসি নিয়ে কেবিনে ঢুকলো এবং আফরিনের ঠিক সামনের চেয়ারটাই বসে পড়ল। আফরিন কফির কাপ রেখে গম্ভীর হয়ে, আবার পারমিশন ছাড়া রুমে ঢুকলেন? আর এভাবে হা করে আমার দিকে তাকিয়েছেন কেন? কি করব ম্যাম, ওপরওয়ালা যখন এত সুন্দর একটা জিনিস চোখের সামনে রেখে দিয়েছে, তখন চোখের পলক ফেললে তো নিজেরই লস। আচ্ছা ম্যাম, আপনার কফিতে কি চিনি একটু কম হয়েছে? আফরিন অবাক হয়ে কফির কাপ দেখে। না তো, পারফেক্ট আছে। কেন বলুন তো? না, মানে আপনি কাপে চুমুক দেওয়ার পর কফিটা এমনিতেই মধুর চেয়েও মিষ্টি হয়ে যাওয়ার কথা, তাই ভাবলাম চিনি বেশি হয়ে গেল কি না। ইমতিয়াজ, চাটুকারিতা বন্ধ করো। অফিস টাইমে এসব ফালতু কথা একদম পছন্দ নয় আমার। ইমতিয়াজ হঠাৎ একটু সিরিয়াস হয়ে চেয়ারটা টেনে আরও কাছে এসে, আচ্ছা মিস আফরিন, সারাক্ষণ এই রাগের মুখোশটা পরে থাকতে আপনার কষ্ট হয় না? একটা দিন এই জুনিয়র ছেলেটার সাথে একটু নরম সুরে কথা বলে দেখুন না। আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি, জাস্ট একটু বন্ধুত্ব করতে চাই। 19 বছরের একটা ছেলের কি একটা 26 বছরের সিনিয়র ফ্রেন্ড থাকতে পারে না? ইমতিয়াজের গলার আচমকায় নরম সুর আফরিনের মনটাকে একটু নাড়া দিল। সে কিছুক্ষণ চুপ থেকে হালকা দীর্ঘশ্বাস ফেলল। বন্ধুত্ব করা এত সহজ নয় ইমতিয়াজ। আমার জীবনটা ডায়েরির ওই সাদা পাতার মতো সরল নয়। এখানে অনেক দাগ আছে। ইমতিয়াজ মুচকি হেসে পকেট থেকে একটা লাল কলম বের করে টেবিলের ওপর রাখে। ডায়েরির পাতা রঙিন করতে তো একটা কলমই যথেষ্ট ম্যাম। আজ থেকে এই ছোট ছেলেটাকে আপনার জীবনের সেই স্পেশাল কলমটা হওয়ার পারমিশন দেওয়া যায় না? আফরিন কোনো উত্তর দিল না, কিন্তু টেবিলে রাখা লাল কলমটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে প্রথমবার একটা হালকা মায়াবী হাসি রেখা ফুটে উঠল। ইমতিয়াজ বুঝল তাদের বন্ধুত্বের সত্যটা এবার একটু শক্ত হতে শুরু করেছে। অফিস শেষ হতেই আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। আফরিন অফিসের গেটে দাঁড়িয়ে চিন্তিত মুখে ঘড়ির দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই ছাতা হাতের সামনে এসে দাঁড়ালো ইমতিয়াজ। তার সারা শরীর ভেজা, কিন্তু চোখে দুষ্টুমির হাসি। ইমতিয়াজ, তুমি এখনো বাসায় যাওনি? এই ঝড়ের মধ্যে এখনো দাঁড়িয়ে এইভাবে ভিজছো কেন? পাগল নাকি তুমি? ইমতিয়াজ ভেজা চুলগুলো হাত দিয়ে একপাশে ঝাঁকিয়ে আফরিনের একদম কাছে এসে, পাগল তো আপনার ওই কাজল মাখা চোখের ম্যাম। আমি খুব ভালো করে জানতাম এই বৃষ্টিতে আপনি কোনো গাড়ি পাবেন না। আর আমার মন বলছিল আমার জানটা গেটে দাঁড়িয়ে কষ্ট পাবে, তাই ছাতা নিয়ে চলে এলাম। আফরিন একটু রেগে যাওয়ার ভান করে চোখ রাঙিয়ে বলল, মুখ সামলে ইমতিয়াজ। জানটান আবার কি? নিজের শরীরের যত্ন না নিয়ে এই ঠান্ডায় ভিজছো, নিউমোনিয়া হলে তখন বুঝবে। ইমতিয়াজ ছাতাটা পরম যত্নে আফরিনের মাথার ওপর মেলে ধরে ফিসফিস করে, আপনার ভালোবাসার যে জ্বর আমার গায়ে অলরেডি উঠেছে ম্যাম, তার কাছে নিউমোনিয়া তো নস্যি। তাছাড়া আপনি নার্স হয়ে সেবা করলে আমি রোজ নিউমোনিয়ায় পড়তে রাজি আছি। আসুন, আমার ছাতার নিচে চলে আসুন। আফরিন ছাতার নিচে এসে ইমতিয়াজের একদম গা ঘেঁষে দাঁড়াতে বাধ্য হয়। তুমি দিন দিন খুব মুখচোরা হয়ে যাচ্ছ। অফিসে তো খুব ভদ্র সেজে থাকো। ইমতিয়াজ আফরিনের কাঁধে নিজের কাঁধ আলতো করে ঠেকিয়ে হেসে বলল, অফিসে আপনি আমার বস, কিন্তু ছাতার নিচে তো আপনি শুধু আমার আফরিন। আচ্ছা ম্যাম, এত কাছে দাঁড়িয়েছেন, আপনার হার্টবিট এত জোরে ল্যাপটপ থুড়ি ড্রামের মতো বাড়ছে কেন বলুন তো? ধুর, একদম ফালতু কথা বলবে না। চুপচাপ হাঁটো। ছাতার নিচে সেই মিষ্টি মুহূর্তের পর ইমতিয়াজ আর আফরিন ফাহিমকে নিয়ে নতুন গাড়িতে চড়ে বসলো। কিন্তু নিয়তি হয়তো আজ রাতে তাদের আরও কাছাকাছি আনতে চাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে গাড়ির ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। ইমতিয়াজ বারবার চেষ্টা করলো, কিন্তু গাড়িটা রিস্টার্ট নিল না।
বাহিরে তখন মুষলধারে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। চারদিকে রাস্তাঘাট একদম জনশূন্য। ইমতিয়াজ ছাতা মাথায় দিয়ে বাহিরে নেমে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে গাড়িতে ফিরে এসে চুলগুলো হাত দিয়ে মুছতে মুছতে আফরিনের দিকে তাকালো। বৃষ্টির কবলে পড়ে হোটেলে কাটানো কিছু মুহূর্ত, মিষ্টি মুহূর্ত। ম্যাম, গাড়িটা তো একদম ডেড হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে মেকানিক পাওয়া অসম্ভব। রাস্তায় কোনো বাবু, রিক্সা বা অন্য কোনো গাড়িও চোখে পড়ছে না। আফরিন ভীষণ চিন্তিত হয়ে পেছনের সিটে ঘুমন্ত ফাহিমের দিকে তাকিয়ে, এখন কি হবে ইমতিয়াজ? রাত বাড়ছে, ঝড়ও বাড়ছে। ফাহিমকে নিয়ে এই মাঝ রাস্তায় আমরা কিভাবে থাকবো? ইমতিয়াজ বাহিরের দিকে তাকিয়ে আছে। ম্যাম, একটা বুদ্ধি আছে। এই ঠিক পাশে আমার পরিচিত একটা ভালো হোটেল আছে। আজকের রাতটা আমাদের ওখানেই কাটাতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আফরিন ঝট করে ইমতিয়াজের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না না ইমতিয়াজ, পাগল হয়েছো তুমি? আমি একটা হোটেলে এইভাবে তোমার সাথে রাত কাটাবো? মানুষ দেখলে কি ভাববে? তাছাড়া এই ধরনের এইভাবে দুজন ছেলে মেয়ে হোটেলে উঠতে গেলে তো আইডি কার্ড লাগে, হাজব্যান্ড ওয়াইফ প্রুফ লাগে। আমাদের কাছে তো এখনো ওসব কিছুই নেই। হুম, আমার আইডি কার্ড নেই তো কি হয়েছে ম্যাম? আপনার তো আছে। আপনি আমার লোকাল গার্জিয়ান সেজে যাবেন। দেখুন ম্যাম, এখানে কোনো গাড়ি খুঁজে পাওয়া যাবে না। আর এই ঝড়ের মধ্যে গাড়ির মধ্যে থাকাটাও খুব একটা সেফ না। চলুন আমার সাথে। হোটেলের ভেতরে প্রবেশ করতেই দুজন হোটেলের স্টাফ দ্রুত এগিয়ে এলো। তারা ইমতিয়াজকে দেখেই খুব চেনা মানুষের মতো হেসে কুর্নিশ করলো। স্যার, কত নাম্বার রুমটা লাগবে? আপনার প্রিয় রুমটাই দিব। হ্যাঁ, আমার যেটা পছন্দ সেটাই দাও। আর কোনো নিয়ম প্রসিডিওর পালন করার ঝামেলা এখন করো না। চাবিটা দাও। কোনো রকম আইডি কার্ড দেখানো বা ফর্ম ফিল আপ করার প্রসিডিওর ছাড়াই ইমতিয়াজ আফরিনকে নিয়ে ওদের থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করলো। দরজা লক্ষার শব্দ শুনতেই আফরিনের ভেতরে জমে থাকা সন্দেহ আর রাগ এক মুহূর্তে ফেটে পড়ল। সে ফাহিমকে বিছানায় শুয়ে দিয়ে ইমতিয়াজের সামনে এসে দাঁড়িয়ে চোখ রাঙালো। ইমতিয়াজ, এইসবের মানে কি? বাবা কোনো নিয়ম কানুন তো পালন করতে হলো না। আপনি এখানকার রোজগার কাস্টমার, বেশ আশা হয় এখানে, তাই না? হে খোদা, ওরাও আমাকে জানি কেমন মেয়ে মনে করলো। তাদের সাথে এসে রাত কাটানো মেয়েদের মতোই মনে করলো নাকি? ম্যাম, আপনি হুট করে ক্ষেপে যাচ্ছেন কেন? কিছুটা মজার ছলে বলে উঠল, হ্যাঁ, অনেক মেয়ে নিয়ে আসা হয়েছে। কে তুমি? মেয়ে নিয়ে আসা হয়েছে, কার নাম রেখে কার নাম বলবো? এত মেয়ের নাম কি মনে রাখা সম্ভব? আফরিন চোখের জল ধরে রাখতে পারল না, গলার স্বর কাঁপছে। খেপবো না? তুমি আমাকে এতটা সস্তা ভাবলে ইমতিয়াজ? এখানে তুমি কাদের নিয়ে এসে রাত কাটাও বলো আমাকে? ইমতিয়াজ আফরিনের দুহাত শক্ত করে চেপে ধরে গলার স্বর নিচু কিন্তু তীব্র করে। আপনি আমাকে যতটা বাজে ভাবছেন আমি ততটা বাজে ছেলে নই। বিমলের বিষাক্ত চোখ দিয়ে আমাকে মাপা বন্ধ করুন। আফরিন ইমতিয়াজের বুকের ওপর হাত দিয়ে ধাক্কা মারার চেষ্টা করে। তাহলে ওরা তোমাকে এত ভালো করে চেনে কেন? উত্তর দাও। ইমতিয়াজ আফরিনের একদম চোখের দিকে তাকিয়ে, কারণ যখন বাবার সাথে, মানে আমার পরিবারের সাথে যখনই ঝামেলা হয়, বাবার সাথে কথা কাটাকাটি হলে আমার এই হোটেলেই থাকা হয়। এজন্যই এরা আমাকে বেশ ভালো করেই চেনে। এখানে আমি কোনো দিন কোনো মেয়েকে নিয়ে আসিনি, আপনিই প্রথম। এখন আমার সাথে এই ফালতু ঝগড়া না করে যান, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিন। এই ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। ইমতিয়াজের চোখে সেই খাঁটি আর সত্য চাহনি দেখে আফরিনের সব ভুল ধারণা এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। সে নিজের ওপর লজ্জা পেয়ে মাথাটা নিচু করে তার ব্যাগে থাকা শাড়িটা নিয়ে বাথরুমে ঝুঁকে গেল। ভাগ্যিস সেদিন কেনা শাড়িটা ব্যাগ থেকে বের করা হয়নি। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে গেল। আফরিন ল্যাভেন্ডার কালারের সিল্কের শাড়ি পরে ভেজা চুলে বাহিরে বের হয়ে আসলো, কিন্তু শাড়িটার পেছনের ব্লাউজের ফিতাটা সে একা একা বাঁধতে পারছিল না। ইমতিয়াজের সামনে এভাবে ভেজা চুলে উন্মুক্ত পিঠে আসতে আফরিনের ভীষণ লজ্জা লাগছিল।
সে এক অদ্ভুত জড়তা ফিল করছিল। সে কাঁপতে কাঁপতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিফলনে ইমতিয়াজ দেখল আফরিনকে। ভেজা চুলের জলবিন্দু আর ফর্সা পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে। ল্যাভেন্ডার শাড়িতে তাকে যেন এই পৃথিবীর কোনো মায়াবী মানবী মনে হচ্ছিল না। ইমতিয়াজ নিজের সব নিয়ন্ত্রণ হারিয়ে ধীর পায়ে আফরিনের ঠিক পিছনে এসে দাঁড়ালো। ইমতিয়াজের উপস্থিতি টের পেয়ে আফরিন আয়নাতেই চোখটা বন্ধ করে ফেলল। তার পুরো শরীর তখন কাঁপছে। ম্যাম, আপনাকে তো পুরো অপূর্ব লাগছে। এই স্বর্গীয় রূপ আপনি সবসময় কেন ওই কড়া বসের খোলসের আড়ালে লুকিয়ে রাখেন বলুন তো? ইমতিয়াজ, প্লিজ বাড়াবাড়ি করবেন না, আমার থেকে দূরে সরো। আমার ব্লাউজের ফিতাটা তো। ইমতিয়াজের কথা না বাড়িয়ে তার আঙুলগুলো দিয়ে আফরিনের পিঠের ওপর আলতো করে ছোঁয়া দিল। সে পুরুষালী হাতের আলতো ছোঁয়ায় আফরিনের সারা শরীরে যেন এক তীব্র ভালোবাসার কারেন্ট বয়ে গেল। ইমতিয়াজ খুব পরম যত্নে ধীর লয়ে ব্লাউজের ফিতা দুটোকে একসাথে এনে একটা সুন্দর গিট বেঁধে দিল। ফিতা বাঁধার পর ইমতিয়াজ জোর করে কোনো নোংরামি বা অতি রোমান্স করতে চাইল না। সে জানে আফরিন এখনও তার ভালোবাসা স্বীকার করেনি। ইমতিয়াজ এক ধাপ পিছিয়ে গিয়ে বিছানা থেকে একটা বাড়তি বালিশ আর চাদর তুলে নিল। আফরিন ব্লাউজটা ঠিক করে নিয়ে কিছুটা থতমত খায়। তুমি তুমি ওগুলো নিয়ে কোথায় যাচ্ছ ইমতিয়াজ? ইমতিয়াজ সোফাটায় চাদর বিছাতে বিছাতে মুখে সে চেনা মিষ্টি হাসি ফোটে। আমি এই সোফাটায় শোবো ম্যাম। আপনি আর ফাহিম বাবা নিশ্চিন্তে ওই বড় বিছানাটায় ঘুমান। কিন্তু সোফাটা তো অনেক ছোট, তোমার তো লম্বা শরীর ওখানে আটবে কেন? তুমি চাইলে, মানে বিছানাটা তো বেশ বড়, তুমি একপাশে শুতে পারো, ফাহিম তো মাঝখানে আছেই। ইমতিয়াজ টেবিলের ওপর থেকে কফির মগটা হাতে নিয়ে আফরিনের দিকে তাকিয়ে চোখে টিপে দুষ্টুমি করে। ম্যাম, আপনি কি আমাকে প্রলোভন দেখাচ্ছেন? 19 বছরের একটা জোয়ান ছেলের মনের উপর এভাবে পরীক্ষা নেওয়া কিন্তু একদম ঠিক না। আমি যদি একবার ওই বিছানায় আসি তখন কিন্তু আপনার ওই অফিসের কড়া ম্যামের গম্ভীর শাসন আর খাটবে না বলে দিলাম। আফরিন লজ্জায় একদম লাল হয়ে বালিশটা ইমতিয়াজের দিকে ছুঁড়ে মারল। ইমতিয়াজ, তুমি একটা আস্ত ফাজিল। আমি ভালো মানুষের মতো বললাম, আর তুমি ওটার মধ্যেও দুষ্টুমি খুঁজছো। যাও, সোফাতে পড়ে থাকো গো। ইমতিয়াজ বালিশটা লুফে নিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত গলায়। ম্যাম, একটু সিরিয়াসলি শুনুন। আমি জানি আপনি এখনও আমার সাথে পুরোপুরি কমফোর্টেবল হতে পারেননি। আপনার মনে এখনও অতীত নিয়ে কিছুটা ভয় আর দ্বিধা আছে। আমি চাই না আমার কোনো আচরণে আপনার মনে একটুও অস্বস্তি হোক। আপনার সম্মান আর আপনার ইচ্ছেটাই আমার কাছে সবার আগে। আমি আজীবন আপনার এই সম্মানের পাহারাদার হয়ে থাকতে রাজি আছি। আফরিন ইমতিয়াজের দিকে ধীর পায়ে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়ায়। ইমতিয়াজ, তুমি মাঝে মাঝে এমন কিছু কথা বলো না, আমার বিশ্বাসই হয় না। তোমার বয়স মাত্র 19। তোমার এই যত্ন, এই সম্মান দেওয়ার ক্ষমতা আমাকে রোজ নতুন করে তোমায় নিয়ে ভাবতে বাধ্য করে। কেউ কোনোদিন আমার সম্মানের কথা ভাবেনি। ইমতিয়াজ আফরিনের একটা হাত নিজের দুই হাতের মুঠো নিয়ে আলতো করে চাপে। কারণ সকলে অন্ধ ছিল ম্যাম। সকলে আর একটা ফুলকে নষ্ট করার চেষ্টা করেছে, আর আমি সেই ফুলকে যত্ন করে সাজিয়ে রাখতে চাই। আরে, যে এই ফুলকে ছুঁড়ে ফেলেছে, তোর কথা ভাবলে আমি দুঃখ পাই। কি জিনিস সে হারিয়েছে সে নিজেও জানে না। আমি ফুল না, আমি বিষ। যে বিষ পান করার কারণে সে আজ তার নিজের সন্তানের থেকে বহু দূর, নিজের সন্তানকে প্রথম দেখাও দেখতে পারেনি। সে আমাকে ছেড়ে দেয়নি, সে আমাকে ছেড়ে দেওয়ার কথা কখনো কল্পনাতেও আনেনি। নিজেকে কেন এত পাপী মনে করেন? আপনার মধ্যে যে স্নিগ্ধতা দেখেছি আমি, তার মধ্যে কোনো পাপ থাকতেই পারে না, তার মধ্যে কোনো খাত থাকতেই পারে না। এক খাঁটি সোনার মধ্যে কোনো ধরনের খাত থাকতেই পারে না। আপনি বিষয় না, আপনি আমার সকল রোগের ওষুধ। পরদিন সকালে যখন জানালার পর্দা গলে ঘরের ভেতর ভোরের নরম আলো এসে পড়ল, তখন আফরিনের চোখ খুলল। সে দেখল ইমতিয়াজ সোফাতে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মুখের ওপর এক অদ্ভুত নিষ্পাপ শান্ত ভাব। আফরিন বিছানা থেকে নেমে ধীর পায়ে ইমতিয়াজের কাছে গেল। দেখা যায় চুলগুলো ঠিক করে দিল।
মুষল বৃষ্টিতে ইমতিয়াজের দিকে এক অজানা কারণে তাকিয়ে থাকলো সে। হোটেলের বয়কে বলে 2 কাপ ধোয়া গরম চা আনালো। আফরিন ইমতিয়াজের চুলে আলতো করে হাত দিয়ে ডাকে, ইমতিয়াজ, এই ইমতিয়াজ, ওঠো, সকাল হয়ে গেছে তো, চা চলে এসেছে, খেয়ে নাও। ইমতিয়াজ চোখ ডলতে ডলতে উঠে বসে। আফরিনকে দেখে মুচকি হাসে। গুড মর্নিং ম্যাম। বাহ, আজ তো সূর্য পশ্চিম দিকে উঠেছে মনে হচ্ছে। কড়া বসের হাত থেকে সকালে গরম চা পাওয়া তো 7 জন্মের ভাগ্য। বেশি কথা না বলে চাটা খাও। আর শোনো, বাইরের বৃষ্টি একদম থেমে গেছে, আকাশটা খুব পরিষ্কার, আমাদের এখন বাসায় ফিরতে হবে। ফাহিমও যে কোনো সময় জেগে যাবে। ফাহিম বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে, চোখ কসলাতে কসলাতে। আমি অলরেডি জেগে গেছি আম্মু, আমি কিন্তু সব দেখে ফেলেছি। আফরিন একটু থতমত খেয়ে ফাহিমের দিকে তাকায়। কি দেখছিস বাবা? ফাহিম ইমতিয়াজের দিকে ছুটে গিয়ে তার কোলে চড়ে বসে দুষ্টুমি করে। দেখেছি তুমি ইমতিয়াজ আঙ্কেলের চুলে হাত দিয়েছিলে। আচ্ছা আম্মু, কাল রাতে আমাদের গাড়ি নষ্ট হয়েছিল বলে আমরা এখানে এসেছি না। আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে। ইমতিয়াজ আঙ্কেল, তুমি কি আজকেও আমাদের এই হোটেলে রাখবে? ইমতিয়াজ ফাহিমকে কোলে নিয়ে খিলখিল করে হাসে। আফরিনের দিকে তাকিয়ে চোখ টিপে। আমি তো রাখতে চাই চ্যাম্পিয়ন, কিন্তু তোমার আম্মু তো খুব কড়া বস, বেশিক্ষণ থাকলে আমাকে চাকরি থেকেই তাড়িয়ে দিবে। ফাহিম আফরিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। একদম না আম্মু, তুমি ইমতিয়াজ আঙ্কেলকে বকবে না। আঙ্কেল খুব ভালো। আঙ্কেলকে তুমি আমাদের বাসায় নিয়ে চলো না, আমরা সবাই একসাথে থাকবো। 4 বছরের ছোট্ট ফাহিমের মুখে এই সহজ কিন্তু গভীর কথাটা শুনে আফরিন আর ইমতিয়াজ দুজনেই একে অপরের দিকে তাকালো। আফরিনের চোখের কোণটা হঠাৎ করেই ভিজে উঠল। সে বুঝতে পারল তার ছেলে ফাহিমও অবচেতন মনে একজন বাবার অভাব বোধ করছিল, আর ইমতিয়াজ সেই অভাবটা কত সহজে পূরণ করে দিয়েছে। আফরিন মনে মনে এক অদ্ভুত পূর্ণতা অনুভব করলো। আফরিন ফাহিমকে কোলে টেনে নিয়ে ইমতিয়াজের দিকে তাকিয়ে মায়াবী গলায় বলল, কি দেখেছিস বাবা? আচ্ছা বাবা, তোমার ইমতিয়াজ আঙ্কেল আজ থেকে আমাদের সাথে থাকবে, আর কখনো আমাদের ছেড়ে কোথাও যাবে না। ইমতিয়াজ আফরিনের হাতটা আলতো করে ছুঁয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে বলল, এটা কিন্তু শুধু মুখের কথা নয় ম্যাম, এটা কিন্তু আজীবনের প্রতিজ্ঞা। আমি শুধু আমার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি। আমার ছেলে বাচ্চা, কিন্তু তুমি বুঝবে না বৃষ্টিতে আমার অবস্থান, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা মাথায় রাখো। আর আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমার অতীত না জেনে আমার কাছে আসার চেষ্টা করবে না। আমার অতীত জানলে তুমি আমাকে ঘেন্না করবে, এই ভালোবাসা আর থাকবে না। আফরিনের অতীতের সঙ্গে ইমতিয়াজের সম্পর্ক কারণে ইমতিয়াজের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা। হোটেল থেকে ফেরার পরদিন থেকেই আফরিন নিজেকে পুরোপুরি বদলে ফেলল। কাল রাতে সেই নরম আফরিন যেন অফিসে এসে আবার এক টুকরো বরফ হয়ে গেছে। সে মনে মনে ঠিক করেছে ইমতিয়াজকে সে আর প্রশ্রয় দেবে না। অতীত তাকে অনেক কিছু শিখিয়েছে, সে আবার সেই অতীতের যন্ত্রণাময় দিনগুলোর পুনরাবৃত্তি করতে চায় না। তাই সে ইমতিয়াজের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো। ইমতিয়াজ অফিসের ফাইল হাতে আফরিনের কেবিনে ঢোকে, মুখে সে চেনা হাসি নিয়ে। গুড মর্নিং ম্যাম, এই নিন আজকের ক্লায়েন্ট মিটিংয়ের ফাইল। আর সকাল থেকে আপনাকে খুব ক্লান্ত লাগছে, 1 কাপ কফি বলবো? আফরিন ফাইলের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও রুক্ষ গলায় বলল, কফির দরকার নেই ইমতিয়াজ। আর শোনো, এখন থেকে কাজের বাইরে আমার সাথে কোনো পার্সোনাল কথা বলবে না। কাল রাতে যা হয়েছে ওটা জাস্ট একটা পরিস্থিতি ছিল, ওটাকে নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি তোমার লিমিটের মধ্যে থাকবে। ইমতিয়াজ মুচকি হেসে কেবিনের দরজাটা আলতো করে টেনে দিয়ে আফরিনের টেবিলের একদম সামনে এসে ঝুঁকে দাঁড়ায়। লিমিট? কাল রাতের পর আপনি আমার লিমিট ঠিক করে দিচ্ছেন ম্যাম? আপনার চোখ কিন্তু বলছে কাল রাতের ওই বৃষ্টির ছোঁয়া আপনার মনেও দোলা দিয়েছে। তাহলে আজ এত রাগ কেন? আফরিন ঝট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চোখ রাঙায়। ইমতিয়াজ, ভুলে যেও না তুমি এমডি স্যারের ছেলে হলেও এখন আমি তোমার বস। অতীতে একটা ভুলের মাসুল আমি আজীবন দিচ্ছি। নতুন করে কোনো 19 বছরের ছেলের আবেগের খেলায় পা দেওয়ার ইচ্ছে আমার নেই। তুমি এখন আমার কেবিন থেকে বের হও, জাস্ট লিভ। ইমতিয়াজ একটু না দমে আফরিনের চোখে তীব্র অভিমান আর ভয়টা পড়ে ফেলে নিচু গলায়, আমি বের হয়ে যাচ্ছি ম্যাম,
কিন্তু আমার ভালোবাসা কোনো খেলা নয়। আপনি যতই দেয়াল তুলুন না কেন, এই ইমতিয়াজ আপনার সব দেয়াল ভেঙে আপনার মনে জায়গা করে নেবেই। আফরিন যত ইমতিয়াজকে ইগনোর করার চেষ্টা করছিল, নিয়তি যেন ততই তাদের পেছনে লেগেছিল। সেদিন অফিস ছুটি হওয়ার পর আফরিন লিফটে করে নিচে নামছিল। লিফটে সে একাই ছিল, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তেই ইমতিয়াজ ভেতরে ঢুকে পড়ল। আফরিন মুখ ঘুরিয়ে একদম এক কোণায় গিয়ে দাঁড়ালো। তুমি অন্য লিফটে যেতে পারলে না? আমার সামনে কেন আসো বারবার? ইমতিয়াজ পকেটে হাত দিয়ে দেওয়ালের সাথে হেলান দেয়। পুরো অফিস তো 4টা লিফট ম্যাম, কিন্তু আমার ভাগ্য তো একটাই, সে তো আপনাকেই বেছে নেয়। আফরিন রাগ করে কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে পুরো ভবনের বিদ্যুৎ চলে গেল। লিফটের ভেতরে লাইট দপ করে নিভে গেল এবং লিফটটা মাঝ রাস্তায় ঝাঁকুনি দিয়ে থমকে দাঁড়ালো। পুরো ঘুটঘুটে অন্ধকার। আফরিন অন্ধকারে প্রচণ্ড ভয় পেত। প্রত্যেক দিনগুলোতে অন্ধকারের রুমের মধ্যে কুফরি ফুপড়ে কাদার কথা আর সেই স্মৃতি, সেই পুরনো ট্রমা মনে পড়ে আফরিনের দম আটকে আসতে লাগলো। সে ভয়ে একটা চিৎকার দিয়ে উঠল। ইমতিয়াজ বাঁচাও, লাইট জ্বালো, আমি মরে যাবো ইমতিয়াজ। ইমতিয়াজ এক মুহূর্ত দেরি না করে অন্ধকারের মাঝেই আন্দাজ করে আফরিনের কাছে এগিয়ে গেল এবং তাকে দুহাতে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আফরিনও তখন হিতাহিত জ্ঞান হারিয়ে বাজবার আশায় ইমতিয়াজের চওড়া বুকটা খামচে ধরে তার কোটের ভেতর মুখ লুকিয়ে ফেলল। তার পুরো শরীর তখন কাঁপছিল। ইমতিয়াজ আফরিনের মাথায় হাত বুলিয়ে পরম মায়ায় ফিসফিস করে। ম্যাম, আফরিন শান্ত হন, আমি আছি তো, আপনার কিচ্ছু হবে না। আমি থাকতে কোনো অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না। একটু জোরে শ্বাস নিন। আফরিন ইমতিয়াজের বুকের ওম্পে আস্তে আস্তে শান্ত হতে হতে কিন্তু মনের ভেতর ভালোবাসার তীব্র টান অনুভব করে। ইমতিয়াজ আমাকে ছাড়ো, এইভাবে আমার কাছে এসো না প্লিজ, আমার খুব কষ্ট হয়, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমার ভয় করে। ইমতিয়াজ আফরিনের কাঁপতে থাকা গাল দুটো অন্ধকারের মাঝেই নিজের হাতের মুঠোয় নিয়ে গলার স্বর একদম নরম করে। আপনার অতীতকে আমি মুছে দেব আফরিন। আপনি ভালোবাসতে না চাইলেও আমি বাসব। আপনার এই ভয়ার্ত মনের সমস্ত অন্ধকার দূর করার দায়িত্ব আমার। ঠিক তখনই লিফটের ইমার্জেন্সি লাইটটা জ্বলে উঠল। আলোর ছটায় আফরিন দেখল ইমতিয়াজের চোখ দুটো তার দিকে কতটা গভীর আর তৃষ্ণার্ত দৃষ্টিতে চেয়ে আছে। দুজনের ঠোঁটের দূরত্ব তখন মাত্র কয়েক মিলিমিটার। আফরিন এক মুহূর্তের জন্য ইমতিয়াজের ওই চোখের মায়ে হারিয়ে গেল। তার মনে হলো এই বুকেই সে সারা জীবন নিরাপদ। কিন্তু পরক্ষণেই নিজের অতীতের কথা মনে পড়ে সে জোর করে ইমতিয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আফরিন হাঁপাতে হাঁপাতে লিফটের দরজা খুলে যেতেই বাহিরে বেরিয়ে গিয়ে, তুমি তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ ইমতিয়াজ, আর কখনো আমার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। সুযোগ আমি নেইনি ম্যাম, আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরেছিলেন। জেদ যতই করুন, আপনি কিন্তু হেরে যাচ্ছেন। লিফটের ঘটনার পর আফরিন ইমতিয়াজের মুখোমুখি হওয়া বন্ধ করতে চাইল, কিন্তু ইমতিয়াজ তো দমে যাওয়ার পাত্র নয়। সে আফরিনের কাছাকাছি আসার জন্য নিত্য নতুন উছিলা আর মিষ্টি সব ফোন দিয়ে আঁটতে শুরু করলো। পরদিন দুপুরে আফরিনের কেবিনে আফরিন তার কেবিনে বসে একটা ফাইলের হিসাব মেলাচ্ছিল। তখন লাঞ্চের সময়। হঠাৎ দরজায় টোকা না দিয়ে ইমতিয়াজ ভেতরে ঢুকলো। তার এক হাতে একটা চমৎকার টিফিন ক্যারিয়ার আর অন্য হাতে একটা কাচের বয়াম। ইমতিয়াজ, তোমাকে কতবার বলেছি কাজের বাইরে আমার কেবিনে আসবে না, আর দরজায় নক করার ভদ্রতাটুকু কি ভুলে গেছো? ইমতিয়াজ খুব স্বাভাবিকভাবে টেবিলের ওপর টিফিন ক্যারিয়ারটা রাখে। লাঞ্চের সময় কোনো বস আর জুনিয়রের প্রোটোকল খাটে না ম্যাম। আর নক করলে তো আপনি আমাকে ঢুকতেই দিতেন না। এই নিন, মা আজকে আপনার জন্য স্পেশাল সর্ষে ইলিশ আর খিচুড়ি পাঠিয়েছে। আর এই বয়ামে আছে আমার নিজের হাতে বানানো কাঁচা আমের আচার। আফরিন অবাক হয়, কিন্তু নিজেকে শক্ত রেখে। তোমার মা আমার জন্য পাঠিয়েছে? উনি আমাকে চেনেন নাকি? আর তুমি আচার বানাতে পারো? ইয়ার কি করো না। ইমতিয়াজ চেয়ার টেনে আফরিনের একদম মুখোমুখি বসে চোখ টেপে। মাকে বলেছি আমার অফিসের এক লক্ষ্মী ম্যাম সারাদিন না খেয়ে কাজ করে শুকিয়ে যাচ্ছে। মা তো শুনেই কেঁদে কুল পায় না। আর আচারটা খেয়েই দেখুন না ম্যাম, যদি ভালো না লাগে তবে অফিসের সব ফাইল আমি একা মুখে ফু দিয়ে টাইপ করে দেব।
আফরিন মনে মনে ইমতিয়াজের এই মিষ্টি স্বভাব দেখে হেসে ফেল, কিন্তু মুখে রাগ দেখিয়ে বলল, আমি তোমার আনা খাবার খাবো না, তুমি এটা নিয়ে যাও। ইমতিয়াজ চামচ দিয়ে এক লোকমা খিচুড়ি আর ইলিশ মাছ নিজের মুখে তুলে আফরিনের ঠোঁটের সামনে ধরে জিদ ধরা গলায়, বস হিসেবে অফিসের সব ফাইল রিজেক্ট করতে পারেন ম্যাম, কিন্তু এই জুনিয়রের ভালোবাসা রিজেক্ট করার ক্ষমতা আপনার ফাইলের কোনো সেকশনে লেখা নেই। মুখে নিন, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না। আফরিন ইমতিয়াজের ওই নাছরবান্দা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। সে আলতো করে মুখ খুলে লোকমাটা মুখে নিল। অসাধারণ স্বাদ। ইমতিয়াজ খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে আফরিনের বুকের ভেতরে 4 বছরের জমানো পাথরটা যেন একটুখানি গলে গেল। তারা দুজনে মিলে কেবিনের ভেতরে হাসি মুখে লাঞ্চ শেষ করলো। এভাবে দিন কাটতে কাটতে একদিন অফিস থেকে ফেরার পথে আবার আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামলো। আফরিন বাস স্ট্যান্ডের নিচে শেডের নিচে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে। ঠিক তখনই তার সামনে একটা হুড়তোলা রিক্সা এসে থামল। রিক্সা থেকে নামলো ইমতিয়াজ, কিন্তু আজ তার পরনে কোনো অফিসের ফরমাল শার্ট নেই। সে পরেছে একটা চমৎকার নীল রঙের পাঞ্জাবি, তার হাতে একটা বড় লাল গোলাপের তোড়া। ইমতিয়াজ, তুমি এই পাঞ্জাবি পরে আর এই ফুলের তোড়া নিয়ে এখানে কি করছো? ইমতিয়াজ বৃষ্টির ফোঁটা গায়ে মেখেই রিক্সার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বাস স্ট্যান্ডে লাইটের আলোয় তাকে কোনো রাজপুত্রের মতো লাগছিল। সে ফুলের তোড়াটা আফরিনের দিকে বাড়িয়ে দিল। আফরিন চমকে উঠে 2 পা পিছিয়ে যায়। ইমতিয়াজ, পাগল হয়েছো তুমি? রাস্তায় মানুষ দেখছে, ওঠো বলছি। ইমতিয়াজ খুব গম্ভীর অথচ খাঁটি ভালোবাসায় মাখানো গলায় বলল, দেখুক পুরো পৃথিবী ম্যাম, আমি আর লুকোচুরি করতে পারছি না। প্রতিদিন আপনাকে অফিসে দেখেও দূর থেকে আগলে রাখা, আপনার ওই মন খারাপের খোলসটা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আপনাকে মনে প্রাণে আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসি আফরিন। আমি আপনার অতীতকে পরোয়া করি না। আমি আপনার বর্তমানের ফাহিম বাবাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি। আপনি কি এই 19 বছরের ছেলের সারা জীবনের অর্ধাঙ্গিনী হয়ে আমার হাতটা ধরবেন? ইমতিয়াজের এই আকুল করা প্রপোজাল শুনে আফরিনের পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মনের ভেতর ভালোবাসার তীব্র ঢেউ আসছে পড়ছিল। তার ইচ্ছে করছিল এখনই ইমতিয়াজের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমিও তোমাকে অনেক ভালোবাসি রে পাগল। কিন্তু ঠিক তখনই তার মনের ভেতর এক অদ্ভুত রহস্যময় আর ভয়ঙ্কর অতীতের কালো মেঘ ডাক দিয়ে উঠল। সে চোখের জল আর ধরে রাখতে পারল না। সে ফুলের তোড়াটা না নিয়ে কাঁপানো গলায় ইমতিয়াজের দিকে তাকালো। পারবে না ইমতিয়াজ, তুমি যেইভাবে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিতে চাচ্ছ, ওভাবে কোনো কিছু সুন্দর করে গোছানো সম্ভব নয়। তুমি জানো না? ইমতিয়াজ ধরফর করে উঠে দাঁড়িয়ে আফরিনের কাঁধ দুটো শক্ত করে ধরে। কেন সম্ভব নয় আফরিন? আপনার অতীত যাই হোক না কেন, আমি তো সব কিছু মেনে নিতে প্রস্তুত। আপনার অতীত যতটা অন্ধকার হোক না কেন, আমার কোনো সমস্যা নেই, আর আমি এগুলো নিয়ে ভাবিও না। আফরিন ঝট করে ইমতিয়াজের হাত দুটো নিজের কাঁধ থেকে সরিয়ে দেয়। তার চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর রহস্যময় গলায় ফিসফিস করে উঠল, তুমি কিছুই জানো না। এটা কোনো সাধারণ অতীত নয় ইমতিয়াজ। আমার অতীতের সাথে খানিকটা তুমিও জুড়ে আছো। আমার অতীতের ছোঁয়া খানিকটা তোমারও আছে। ম্যাম, আপনি আপনি এগুলো কি বলছেন? আমি আপনার অতীতের সাথে কিভাবে? এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে আর বলবো না ইমতিয়াজ। শুধু এইটুকু জেনে রাখো, আমার সেই অতীত যদি তুমি কোনোদিন জানতে পারো, তবে যেভাবে তুমি সবকিছু সুন্দর করে গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখছো, তার কোনো কিছুই তুমি আর গোছাতে পারবে না। নিজের ভালো চাইলে আমার থেকে দূরে সরে যাও। এইটুকু বলেই আফরিন আর এক মুহূর্তেও দাঁড়ালো না। সে বৃষ্টির মাঝে একটা চলন্ত রিকশায় উঠে হু হু করে কাঁদতে কাঁদতে চলে গেল। আর ইমতিয়াজ হাতের গোলাপের তোড়াটা নিয়ে মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, আফরিনের অতীতের সাথে সে কিভাবে জড়ে আছে। কাল রাতের সেই তুমুল ঝড় বৃষ্টি আর আফরিনের মুখে ওই রহস্যময় কথা শোনার পর থেকে ইমতিয়াজের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমার অতীতের সাথে খানিকটা তুমিও জুড়ে আছো। আফরিনের এই একটা বাক্য সারা রাত ইমতিয়াজের মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। পরদিন সকালে রাতের ঝড় থেমে গেলেও ইমতিয়াজের মনের ভেতরে ঝড় যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। সে কোনো প্রোটোকল বা নিয়মের তোয়াক্কা না করে
তীব্র এক অস্থিরতা নিয়ে হুড়মুড় করে অফিসে এসে সোজা আফরিনের কেবিনের দিকে ছুটে গেল। এই রহস্যের শেষ না দেখে সে আজ দম নেবে না। কেবিনের ভেতর আফরিন কেবিনে বসে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। কাল রাতের কান্নার ছাপ স্পষ্ট। ঠিক তখনই কোনো অনুমতি না নিয়ে ঝড়ের বেগে কেবিনে ঢুকলো ইমতিয়াজ। তার চোখ দুটো আজ রক্তবর্ণ, চুলগুলো উস্কো খুস্কো। সে শটান গিয়ে আফরিনের টেবিলের ওপর 2 হাত রাখল। আফরিন ল্যাপটপ থেকে চোখ তুলেই ইমতিয়াজের এই উস্কো খুস্কো রূপ দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠল, মুখে কঠোরতা এনে। ইমতিয়াজ, আবার পারমিশন ছাড়া কেবিনে ঢুকেছো? আর তোমার এই চেহারা কেন হয়েছে? কাজ ফেলে রেখে সকাল সকাল এসব কি পাগলামি শুরু করেছো বলো তো? ইমতিয়াজ প্রচণ্ড শান্ত কিন্তু একরক্ষা জেদি গলায় টেবিলের ওপর 2 হাত রেখে আফরিনের মুখোমুখি হয়। পাগলামি আমি করছি না ম্যাম, পাগলামি আপনি আমাকে দিয়ে করাচ্ছেন। কাল রাতে ওই অর্ধেক কথা বললে আমার মনের ভেতর একটা জীবন্ত আগ্নেয়গিরি জ্বালিয়ে দিয়ে আপনি তো নিশ্চিন্তে চলে এলেন। কিন্তু আমার অবস্থা কি হয়েছে একবারও ভেবেছেন? পরিষ্কার করে বলুন আফরিন, আপনার অতীতের সাথে আমার কি সম্পর্ক? আমি কিভাবে আপনার কষ্টের কারণ হয়েছি? আফরিন মুখ ঘুরিয়ে নিয়ে টেবিলের ফাইল গোছানোর ভান করে কাঁপানো গলায় বলল, আমি তোমাকে কাল রাতেই বলেছি ইমতিয়াজ, এই বিষয় নিয়ে আমি আর একটাও কথা বলবো না। এটা আমার ব্যক্তিগত জীবন। তুমি জাস্ট এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। ইমতিয়াজ আফরিনের ল্যাপটপটা এক ঝটকায় বন্ধ করে দিয়ে তার 2 হাত শক্ত করে চেপে ধরে নিজের একদম কাছে টেনে নেয়। যাব না। আজ আমি কোনো ম্যামের হুকুম শুনতে আসিনি। আজ আমি আমার ভালোবাসার শেষ অধিকার নিয়ে বাঁচতে চাইতে এসেছি। আপনি কি জানেন না আপনার একটা চোখের জলের ফোঁটা আমার বুকে তীরের মতো বিঁধে? বলুন আফরিন, আমি কিভাবে আপনার অতীতে জড়িয়ে আছি? আপনি না বললে আজ আমি এই কেবিন থেকে এক পাও নড়ব না, আর কোনো কাজও করব না। আফরিন ইমতিয়াজের চোখের ভেতরে তীব্র আকুলতা আর কষ্ট দেখে নিজের কান্নার ধরে রাখতে পারল না। সে ঝটকা দিয়ে নিজের 2 হাত ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ রাঙালো। তুমি কি শুনতে চাও ইমতিয়াজ? সব সত্য জেনে তুমি নিজেকে খুব বড় বীর প্রমাণ করতে চাও? না, আমি কিচ্ছু বলবো না। আমার অতীত একটা অন্ধকার কবর, আর সেই কবরের মাটি খুঁড়ে আমি নতুন করে কোনো লাশ বের করতে চাই না। ইমতিয়াজ আফরিনের চোখের দিকে তাকিয়ে গলা নামিয়ে আকুল স্বরে বলল, কিন্তু সেই কবরের সাথে আমার নাম কেন জুড়লেন আফরিন? আমি তো কোনোদিন আপনার ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবিনি। আমার উপর কি আপনার এইটুকুও ভরসা নেই? তুমি যতই নিজেকে নির্দোষ ভাবো না কেন, তোমার এই চৌধুরী বংশের নামটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপের সাথে জড়িয়ে আছে। এর থেকে বেশি একটা শব্দও আমি আমার মুখ থেকে বের করব না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তবে এই সত্য জানার চেষ্টা আর কোনোদিন করবে না। কারণ যেদিন তুমি এই সত্যটা জানতে পারবে, সেদিন তুমি নিজেই আমার থেকে 1000 মাইল দূরে পালিয়ে যাবে। ইমতিয়াজ আফরিনের এই তীব্র কান্না যে দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে বুঝতে পারল আফরিন এখন কোনোভাবেই মুখ খুলবে না, কিন্তু তার চোখ বলে দিচ্ছে সে ইমতিয়াজকে কতটা গভীরভাবে ভালোবাসে। আমি পালাবো না আফরিন। আপনি আজ না বলুন, আমি 1 মাস পর শুনবো, 1 বছর পর শুনবো, কিন্তু আপনার ওই কঠিন খোলস ভেঙে আমি আপনার মনের সব কষ্ট কেড়ে নেবই। আমি এই চ্যালেঞ্জটা নিলাম। কোনো চ্যালেঞ্জ কাজ করবে না ইমতিয়াজ। এখন দয়া করে আমাকে একা থাকতে দাও। ইমতিয়াজের কথা না বাড়িয়ে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিল। সে আফরিনের এই রহস্যময় অতীতের শেষ দেখেই ছাড়বে, তা সে যেভাবেই হোক না কেন। আর আফরিন কেবিনের বন্ধ দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিও রে পাগল। তোমার ভালোর জন্য এই সত্য আমি কোনোদিন তোমার সামনে আসতে দেব না। সকালে সেই তীব্র কথা কাটাকাটি আর ঝড়ের পর থেকে আফরিনের মনটা ভীষণ ভার হয়েছিল। বিকেলবেলা সে কেবিনে বসে মনমরা হয়ে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ফাইলে মন দিতে পারছিল না। ঠিক তখনই পিয়ন এসে টেবিলের ওপর 1 প্লেট মুচমুচে ফুচকা আর তেঁতুলের টক জল রেখে গেল। খিদের মুখে আফরিনার লোভ সামলাতে না পেরে একাই ফুচকাগুলো খাচ্ছিল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো ইমতিয়াজ। বাহ ম্যাম, সকাল থেকে জুনিয়রকে যে হারে দূরে সরিয়ে দিচ্ছিলেন, এখন দেখছি তার পাঠানো ফুচকা একাই সাবার করছেন। আফরিন মুখে ফুচকা থাকা অবস্থাতেই চমকে উঠে তাড়াহুড়ো করে গিলে ফেলে। ইমতিয়াজ, এই ফুচকা তুমি পাঠিয়েছো? ইমতিয়াজ ধীর পায়ে টেবিলের সামনে এগিয়ে আসে।
হ্যাঁ ম্যাম, সকাল থেকে আপনার ওই সুন্দর মুখটা একদম শুকিয়ে পাথরের মতো হয়েছিল তো, তাই। আফরিন ঝট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে প্লেটটা সরিয়ে দেয়। তুমি কেন আবার আমার কাছে মিথ্যা কথা বলে ফুচকা পাঠিয়েছো? কেন এগুলো করতেছো? মিথ্যা কোথায় বললাম? আর ফুচকা খেলে যদি আপনার মনের দুঃখ একটু কমে মনটা ভালো হয়, তাতে ক্ষতি কি? ক্ষতি কি মানে? তুমি কি আসলেই কিছু বুঝতেছো না, নাকি বোঝার ভান করতেছো? কেন, কি হয়েছে ম্যাম? ফুচকা খাওয়ার কি অপরাধ? অফিসে সবাই অলরেডি আমাদের নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে ইমতিয়াজ। কে কি বুঝলো তাতে আমার কি আসে যায় আফরিন? তোমার আসে যায় না, কিন্তু আমার আসে যায়। করিডোরে গেলেই আমাকে নিয়ে সবাই অনেক বাজে মন্তব্য শুরু করছে। সাহস? কার এত বড় সাহস? আপনি জাস্ট নামটা বলুন ম্যাম, আজই তার ব্যবস্থা করছি। তুমি কি ব্যবস্থা করবে? তুমি তো এমডি স্যারের ছেলে ইমতিয়াজ। তো এমডি স্যারের ছেলে হয়েছি বলে কি কাউকে ভালোবাসতে পারবো না? এখানে কেউ কিছু বলবে না, তোমার কোনো সমস্যা হবে না, কারণ তুমি মালিকের ছেলে। আফরিন, আমি তো কোনো নোংরা উদ্দেশ্যে ফুচকা পাঠাইনি। আপনার সঙ্গে আমার কথা কাটাকাটি আপনার এখন মন খারাপের কারণ কিছুটা আমিও, এজন্য কিছুটা মন ভালো করার চেষ্টা করেছি। কিন্তু বাইরের মানুষ তো সেটা বুঝবে না। আমি এই অফিসের একজন সাধারণ এমপ্লয়ি মাত্র, এটা ভুলে যেও না। সমাজকে ভয় পেয়ে আপনি আমাদের এই মিষ্টি মুহূর্তগুলোকে এভাবে নষ্ট করবেন? লোক লজ্জা কি আমাদের চেয়ে বড়? হ্যাঁ বড়। তারা বলবে আমি নাকি তোমাকে ফাঁদে ফেলেছি, প্রমোশনের লোভ দেখিয়েছো, আর আমিও প্রমোশনের লোভে তোমার সঙ্গে নোংরা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। ইমতিয়াজ আফরিনের হাতটা ধরার চেষ্টা করে। আপনাকে নিয়ে কেউ এসব বলার সাহস পাবে না আফরিন, আমি আছি তো। আফরিন ছটকা দিয়ে হাত সরায়। হাত ছাড়ো ইমতিয়াজ, অফিসের ভেতরে এইসব ফাজলামি আর একদম করবে না। জাস্ট নিজের ডেস্কে যাও। ইমতিয়াজ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অত্যন্ত পরিপক্ক গলায় বলল, আই এম সরি ম্যাম, আমি সত্যি আপনার প্রফেশনাল দিকটা ওভাবে ভাবিনি। আমার কারণে আপনি কথা শুনবেন এটা আমি চাই না। তাহলে এখন নিজের ডেস্কে যাও, এটাই আমাদের দুজনের জন্য ভালো। ইমতিয়াজ আফরিনের চোখের দিকে সোজা তাকিয়ে মুখে এক অদ্ভুত মায়াবী হাসি ফোটায়। আমি যাচ্ছি ম্যাম। অফিসের ভেতরে আমি আর কোনো দিন আপনার সীমানা পার করব না। সবাই যাতে প্রফেশনাল দেখে সেভাবেই চলবো। আফরিন মনে মনে শূন্যতা অনুভব করলে মুখে বলল, ধন্যবাদ, আশা করি নিজের কথাটা মনে রাখবে। ফুচকা নিয়ে সেই তীব্র কথা কাটাকাটি আর ঝড়ের পর থেকে আফরিনের মনটা ভীষণ ভার হয়েছিল। বিকেলবেলা সে কেবিনে একা বসে মনমরা হয়ে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ফাইলে মন দিতে পারছিল না। ইমতিয়াজের চলে যাওয়া আর অফিসের কলিগদের আর চোখের চাহনি সব মিলিয়ে তার মাথাটা প্রচণ্ড ধরেছিল। ঠিক তখনই টেবিলের ল্যান্ড ফোনটা আচমকা বেজে উঠল। আফরিন ফোনটা কানে তুলে ক্লান্ত গলায় বলল, হ্যালো, জি স্যার। জি আসাদুল্লাহ চৌধুরী ওপাশ থেকে বেশ গম্ভীর ও ভারী গলায় বলল, আফরিন, খুব জরুরি একটা কাজ আছে। তুমি আর ইমতিয়াজ তোমরা দুজনেই দ্রুত আমার কেবিনে চলে এসো। লাইনটা কেটে গেল। আফরিন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফাইলটা গুছিয়ে নিয়ে আসাদুল্লাহ চৌধুরীর কেবিনের দিকে রওনা হলো। দরজার সামনে যেতেই দেখল ইমতিয়াজও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দুজনে কেউ কারোর দিকে না তাকিয়ে ভেতরে ঢুকল। আসাদুল্লাহ চৌধুরী চেয়ারে হেলান দিয়ে আফরিন ভেতরে ঢুকতেই নরম গলায় বলল, বসো আফরিন, তোমাকে একটা জরুরি দায়িত্ব দেওয়ার জন্য ডেকেছি। আমাদের একটা নতুন ক্লায়েন্টের সাথে আজকেই মিটিং অ্যাটেন্ড করতে হবে। আফরিন খাতা কলম রেডি করে প্রফেশনাল গলায় বলল, স্যার বলুন, কোন ক্লায়েন্ট আর প্রজেক্টের ডিটেলসটা কি? না ক্লায়েন্টের নাম মিস্টার জামান। লোকটা যেমন বড় ক্লায়েন্ট, তেমনই তার অ্যাটিটিউড আর ভীষণ বদমেজাজি। কথায় কথায় রেগে যায়, তাই অন্য কাউকে ভরসা করতে পারলাম না। তোমার মতো বুদ্ধিমান, শান্ত আর বুদ্ধিমান লোকই দরকার তাকে কুল মাথায় হ্যান্ডেল করার জন্য। ইমতিয়াজ বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাবা ডেকেছিলে? আমার কি কাজ এখানে? হ্যাঁ, তুই আফরিনের সঙ্গে এই মিটিংয়ে অ্যাটেন্ড করবি। কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয়, প্রফেশনালি কিভাবে কথা বলতে হয়, আফরিনের থেকে শান্ত হয়ে শিখে নে। আফরিন একটু অস্বস্তি বোধ করে ব্যস্ত হয়ে, না না স্যার, আমি একাই যেতে পারবো। আমার কাউকে লাগবে না স্যার, আমি একাই হ্যান্ডেল করতে পারবো।
কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আরে না আফরিন, ও তো তোমার মতো বুদ্ধিমতী হয়নি। ও তো হয়েছে একটা কুলাঙ্গার, একদম দায়িত্ব জ্ঞানহীন। ওকে এগুলো এখন থেকে শিখে পড়ে নিতে হবে। আমি আর কতকাল এগুলো সামলাবো? আমার পরে তো তোমাকে সব সামলাতে হবে। ও যাবে তোমার সাথে, ব্যাস। আমার সিদ্ধান্ত ফাইনাল। বাধ্য হয়ে ইমতিয়াজকে আফরিনের সঙ্গে যেতে হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো রাস্তায় এবং ক্লায়েন্টদের অফিসে যাওয়ার পর ইমতিয়াজ কোনো রকমের কোনো দুষ্টুমি, ফাজলামি বা ইয়ার্কি করল না। সে একদম শান্ত, স্তব্ধ হয়ে রইল। ইমতিয়াজের এই হঠাৎ গম্ভীরতা আর ম্যাচুরিটি দেখে আফরিন নিজেও মনে মনে খুব অবাক হলো। মিস্টার জামানের কনফারেন্স রুম। মিস্টার জামান আফরিনের দিকে একটা কুৎসিত আর আপত্তিকর দৃষ্টিতে তাকিয়ে সোফায় একদম গা ঘেঁষে বসে। তা আসাদুল্লাহ চৌধুরী আপনাকে পাঠিয়েছে ডিল ফাইনাল করার জন্য? বেশ ভালো স্ট্র্যাটেজি কাটিয়েছে তো বুড়ো। এত সুন্দর আর মায়াবী এমপ্লয়ি পাঠিয়েছে যে ডিল সাইন না করে উপায় নেই। আফরিন একটু পিছিয়ে গিয়ে নিজেকে সামনে ফাইলটার সামনে ধরে। স্যার, এগুলো আমাদের প্রজেক্টের মেইন পেপারস। আপনি যদি একটু কাইন্ডলি পেপারসগুলো দেখতেন। মিস্টার জামান আরও কাছে এসে আফরিনের কাঁধে হাত দিয়ে শক্ত করে চেপে ধরল, নোংরা গলায় ফিসফিস করে। পেপারস পরে দেখা যাবে ম্যাডাম। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে কিছু এক্সট্রা বেনিফিট দেন তাহলে ওই ডিলে রাজি হতে আমাকে কেউ আটকাতে পারবে না। কি বলেন, রাজি? আফরিন ব্যথার চরম অপমানে একটু শব্দ করে। উফ, ছাড়ুন। আপনি কি করছেন? আপনার সাহস তো কম না। আমার কষ্ট হচ্ছে, হাত ছাড়ুন। ইমতিয়াজ আর নিজের কন্ট্রোলে রাখতে পারল না। চোখের পলকে বাঘের মতো এগিয়ে এসে মিস্টার জামানের গালে ধপাস করে এক তীব্র থাপ্পড় লাগালো। কুলাঙ্গার কোথাকার, তোর এত বড় সাহস! মিস্টার জামান গালে হাত দিয়ে সোফা থেকে মেঝেতে ছিটকে পড়ে গিয়ে চিৎকার করে। হোয়াট দ্য হেল! এই ছোট লোক ছেলে, তোমার এত বড় সাহস! তুমি জানো আমি কে? ইমতিয়াজ রক্তবর্ণ চোখে মিস্টার জামানের কলার শক্ত করে চেপে ধরে, দেয়ালের সাথে ঠেসে ধরল। তোর মতো লম্পট দুশ্চরিত্র লোকের সাথে আমাদের কোম্পানি কোনো সম্পর্ক রাখবে না। সাহস কিভাবে হলো আমার আফরিনকে ছোঁয়ার? ওই হাত আমি ভেঙে আজ টুকরো করে দেব। আফরিন ভয় আর আতঙ্কে ইমতিয়াজের হাত টেনে ধরার চেষ্টা করে। ইমতিয়াজ, প্লিজ শান্ত হও। ছেড়ে দাও, কেউ মরে যাবে। মারামারি করো না প্লিজ। এসো এখান থেকে। আফরিন অনেক চেষ্টা করেও ইমতিয়াজকে সহজে আটকাতে পারছিল না। ধস্তাধস্তির এক পর্যায়ে টেবিলের কাচের কোণায় লেগে ইমতিয়াজের ডান হাতে বেশ খানিকটা কেটে গিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। বখাটে মিস্টার জামান তখন প্রাণ ভয়ে রুম থেকে এক কাপড়ে পালিয়ে গেল। করিডোরের একটা ফাঁকা নির্জন কোণায় আফরিন ইমতিয়াজকে টেনে নিয়ে এলো। ইমতিয়াজের হাত থেকে রক্ত পড়ছে দেখে আফরিনের বুকটা কেঁপে উঠল। সে তাড়াহুড়ো করে নিজের পার্স থেকে একটা ব্যান্ডেজ আর টিস্যু বের করলো। আফরিন কেঁদে ফেলে। ইমতিয়াজের হাতটা ধরে ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগাতে লাগাতে অত্যন্ত অভিমানী গলায় বলল, তুমি তো আস্তে একটা পাগল ইমতিয়াজ। কেন নিজেকে এইভাবে বারবার বিপদে ফেলো? যদি ওর কাছে কোনো অস্ত্র থাকতো। ইমতিয়াজ আফরিনের চোখের জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, ও আপনার গায়ে হাত দিচ্ছিল আফরিন, আপনার চোখেও ভয়ে তাকাচ্ছিল। আমি বেঁচে থাকতে কোনো লম্পট আপনার দিকে আঙুল তুলবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি তা পারতাম না। ব্যান্ডেজ লাগানোর সময় দুজনের চোখাচোখি হলো। বাতাসে একটা গভীর রোমান্টিক মায়াবী অনুভূতি তৈরি হলো। কিন্তু আফরিন ছট করে নিজেকে সামলে নিল এবং সকালে ঝগড়ার কথা মনে করে আবার তাকে পাত্তা না দিয়ে ইগনোর করলো। আফরিন ছট করে হাতটা ছেড়ে দিয়ে মুখটা শক্ত করে। আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ, কিন্তু এখন কি হবে? এত বড় একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল। এমডি স্যারকে আপনি কি উত্তর দিবেন? আপনার এই পাগলামির জন্য কোম্পানির কত বড় লস হলো খেয়াল আছে? ইমতিয়াজ আফরিনের এই অবহেলার বকুনি শুনে রাগ আর অভিমানে বুকটা জ্বলে উঠল। আপনি কি আমাকে এতটাই সস্তা আর খারাপ ভাবেন ম্যাম? আমার সামনে কেউ আপনাকে ওভাবে অপমান করবে আর আমি টাকার লোভে সেটা চুপচাপ দাঁড়িয়ে সহ্য করে নিব? আপনার কাছে কি কোম্পানির ডিলটা আমার সম্মানের চেয়ে বড় হলো? এটা অফিস ইমতিয়াজ, এখানে প্রফেশনালিজমটাই শেষ কথা। আপনার জায়গায় আজ অন্য যে কোনো মেয়ে থাকলেও আমি ঠিক একই কাজ করতাম। আর বাবাকে আমি ঠিকই সামলে নিব, ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। প্রফেশনালিজম নিজের কাছে রাখুন। দুজনেই রাগার ক্ষোভ নিয়ে সোজা অফিসে এমডি আসাদুল্লাহ চৌধুরীর কেবিনে পৌঁছালো।
আফরিন অপরাধবোধে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ইমতিয়াজ সব ঘটনা অত্যন্ত স্পষ্ট ভাষায় তার বাবাকে জানালো। আসাদুল্লাহ চৌধুরী সোফা থেকে ধীর পায়ে উঠে এসে ইমতিয়াজের কাঁধে হাত রেখে অত্যন্ত গর্বিত গলায় বলল, ইমতিয়াজ, তুই একদম নিজেকে দোষী ভাববি না। আমি স্বপ্নেও ভাবতে পারিনি মিস্টার জামান নামের ওই লোকটা এত নিচু আর নোংরা কাজ করবে। ওই লোকের ওপর তো আমি আজই লিগ্যাল অ্যাকশন নিব। আমার অফিসের কোনো নারী এমপ্লয়ের সাথে এমন দুর্ব্যবহার আমি কোনোদিন মেনে নিব না। আফরিন অবাক হয়ে চোখ তুলে আসাদুল্লাহ চৌধুরীর দিকে তাকালো। স্যার, আপনি রাগ করেননি তো? আসাদুল্লাহ চৌধুরী ইমতিয়াজের দিকে তাকায়। তুই একদম ঠিক করেছিস ইমতিয়াজ, একদম পুরুষের মতো কাজ করেছিস। কখনো কোনো নারীকে এইভাবে অপমান করা হলে ঠিক এমনভাবেই বুক চিতিয়ে প্রতিবাদ করবি। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। আফরিন অপরাধবোধে আবার মাথাটা নিচু করে। কিন্তু স্যার, সব কিছুর মূলে তো আমি। আমার জন্যই এমনটা হলো। আমার মতো একটা সাধারণ এমপ্লয়ের জন্য কোম্পানির এত বড় একটা প্রজেক্ট আর ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল। আমার খুব অপরাধী লাগছে স্যার। আসাদুল্লাহ চৌধুরী মৃদু হেসে অত্যন্ত মায়ায় আফরিনের মাথায় হাত রাখলেন। তুমি নিজেকে বারবার সাধারণ ভেবে ভুল করো না আফরিন। তুমি নিজেও জানো না তুমি আমাদের কাছে কতটা স্পেশাল। আমাদের পরিবারে তোমার গুরুত্ব আর স্থান অনেকটা উপরে, যা সময় হলেই বুঝতে পারবে। আসাদুল্লাহ চৌধুরীর এই শেষ রহস্যময় কথাটা শুনে ইমতিয়াজ একদম আকাশ থেকে পড়ল। তার বাবার মুখে আফরিনের জন্য এত বড় এবং গভীর কথা। তারা কেবিন থেকে বের হয়ে এলো। ইমতিয়াজ আফরিনের এই রহস্য নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই আফরিন অফিসের অন্য কলিগদের আড়ালে ফিসফিসানি শুনতে পেল। বাধ্য হয়ে দুজনের বিয়ে এবং দুজনের কাছে আসা। এই মেয়ের চরিত্র মোটেও সুবিধার না। অফিসের ভেতরে যে একটা বাচ্চা নিয়ে আসে, ওটা আসলে কার বাচ্চা কেউ কি বলতে পারবে? শুনেছি তো ওর বিয়ে শাদিও হয়নি। এখন আবার মেন চেয়ারম্যান স্যারের অনেক বছরের ছোট ছেলেটাকে ধরেছে। এই বুড়ো দামড়ি মেয়েটা ছোট ছেলেটার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নিজের নামে এত নোংরা অপবাদ শুনে আফরিন কান্না চেপে স্টোর রুমের দিকে দৌড়ে চলে গেল। ইমতিয়াজও কথাগুলো শুনতে পেল। ঠিক তখনই পেছন পেছন আসলেই ইমতিয়াজকে দেখে আফরিন যখন ইমতিয়াজের ওপর চিৎকার করতে শুরু করলো, তখন তাকে সামলাতে গিয়ে ইমতিয়াজ পা পিছলে মেঝের কার্পেটের সাথে হোঁচট খেয়ে সোজা আফরিনের গায়ের ওপর গিয়ে পড়ল। বেশ কিছুক্ষণের জন্য দুজনেই পুরো স্তব্ধ হয়ে গেল। আফরিনের নেওয়ার নিঃশ্বাস গরম বাতাসার বুকের তীব্র ধুকপুকানি শুনে ইমতিয়াজ মোহাচ্ছন্ন হয়ে আফরিনের মুখের আরও কাছে এগিয়ে গেল এবং তার কাঁধে হাত দিয়ে মুখটা একটু নিচু করতে আফরিন সজোরে তাকে ধাক্কা দিল। ধাক্কা থাকতে গিয়ে আফরিনের কাঁধের জামাটা বেশ খানিকটা ছিঁড়ে গেল। এটা দেখে আফরিন কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। এটা কি করলে তুমি? তুমিও কি আমাকে আর 5টা মেয়ের মতনই মনে করো? টাকার জন্য আর তোমার বাবার পজিশন দেখে আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করতে দেব? এই নোংরা মতলব নিয়েই কি প্রথম দিন থেকে আমাকে জ্বালাচ্ছ? মিস আফরিন, খোদার কসম, আপনাকে নিয়ে কখনো এক বিন্দু বাজে চিন্তা আমার মাথায় আসেনি। আমি না চাইতে বারবার এক অজানা কারণে আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেছি। আপনার চোখের দিকে তাকালে আমি এক নেশায় ডুবে যাই। সত্যি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ইমতিয়াজ চোখের কোনায় পানি নিয়ে বাহিরে বের হতে গেল। দেখলো দরজাটা লক হয়ে গেছে। অনেক চেষ্টা করে লক খুলল না। বাধ্য হয়ে দুজনে একটা বেঞ্চে গিয়ে বসলো। আফরিন যখন বারবার তার ছেঁড়া জামাটা ঢাকার চেষ্টা করছিল, ইমতিয়াজ তখন নিজের গায়ের শার্টটা খুলে আফরিনের গায়ের ওপর দিয়ে দিল। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর বাহিরে কলিগদের শোরগোল শোনা গেল। মিতু, শাইলা আর রফিক দরজার সামনে এসে জড়ো হলো। ছি ছি ছি, এরা দুজন অফিসের ভেতরে এই বন্ধ রুমে কি শুরু করেছে? বাইরে থেকে দরজা আটকে দুজন মিলে এতক্ষণ কি করছে তার বুঝতে বাকি নেই। ইয়ন, চাবি এনে দরজাটা খোলো তো। দরজা খোলার সাথে সাথে ইমতিয়াজের খালি গা আর আফরিনের এলোমেলো অবস্থা দেখে অফিসের কানাঘোষা আরও বেড়ে গেল। অপমান সহ্য করতে না পেরে আফরিন যখন কাঁপছিল, তখন তার বান্ধবী ও কলিগ তানিয়া দ্রুত ভেতরে ঢুকে আফরিনকে জড়িয়ে ধরে সোজা আফরিনের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে আসার পর থেকে আফরিন একটানা কেঁদেই যাচ্ছিল। তানিয়া তার পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করছিল। এখন কান্না বন্ধ করো আফরিন। তোর একের পর এক প্রমোশন দেখে অফিসের এই মানুষগুলো জেলাস ছিল।
ওরা সুযোগ খুঁজছিল তোর জায়গাটা নেওয়ার। তুই কেন ওদের এই ফালতু কথায় কান দিচ্ছিস? তুই বলতে পারবি তানিয়া, আমি আর কত সহ্য করব? সেই কলেজ লাইফের একটা ভুলের জন্য আজও আমি আমার বাবা মাকে মুখ দেখাতে পারি না। আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা এখন একটা চিকন সুতার সাথে বাঁধা আছে। আবার কোনো ভুল করলে সেই সুতোটা ছিঁড়ে যাবে। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। তানিয়া দরজা খুলতেই ইমতিয়াজ আকুল হয়ে ঘরের ভেতর ঢুকে সোজা আফরিনের পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। মিস আফরিন, আমি সত্যি বুঝতে পারিনি আমার জন্য আপনাকে এত বড় সমস্যায় পড়তে হবে। কেন জানি বারবার আপনার মায়া আমাকে টেনে নিয়ে আসে। আমি আপনাকে খুব ভালোবাসি। আজকের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন ইমতিয়াজের বাবা এবং আফরিনের মা বাবা। আফরিন দ্রুত চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো এবং নিজের মা বাবার দিকে তাকালো। সত্যি কি বলবো বুঝতে পারছি না। এইভাবে আমার একটা এমপ্লয়ের বাসায় আসা উচিত হয়েছে কিনা জানি না, তবে অফিসে এসে ওইসব কাহিনী শোনার পরে না এসে পারলাম না। আফরিন, আমি আর তোমার বাবা মিলে তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তোমার কোনো আমত আছে? তোমরা কি নিজেদের জ্ঞান হারিয়ে ফেলেছো? দেখতে পারছো না ওর আর আমার মধ্যে বয়সের পার্থক্যটা কতটা? নিজের মেয়ের জীবন বাঁচাতে গিয়ে অন্য একটা ছোট ছেলের কাঁধে এত বড় বিপদ কেন ঝুলিয়ে দিতে চাচ্ছ? আফরিন, এর আগেও তোমার অতীতের জীবনে তোমার প্রতি আমি অনেক বড় একটা অন্যায় করেছি, যার জন্য আজও আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। আজ তোমার জীবনটা গুছিয়ে দিয়ে এখানে একটা হলেও নিজের পাপ কমাতে চাই মা। আপনার প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নেই স্যার, তবে আপনি নিজের পাপ মোচনের জন্য আমার মতো একটা মেয়েকে নিজের ঘরের বউ করে নেবেন না। আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি আমার ছেলে ফাহিমকে নিয়েই বেশ ভালো আছি। অতীতে যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর মা। আজই আমরা এখানে তোদের দুজনের বিয়ে দিতে চাই। আমার হাত দিয়েই যখন এই সব ঝামেলার সূত্রপাত হয়েছে, তখন আমি এই সব কিছু সমাধান করতে চাই। আমাদের দুজনকে একটু আপনারা সময় দিন। আফরিনের আপত্তিকর মুখের দিকে তাকিয়ে সবে যখন সাময়িকভাবে বাহিরে গেল, তখন ইমতিয়াজ একা আফরিনের সামনে এগিয়ে এসে অত্যন্ত ম্যাচিউর ও দায়িত্বশীলভাবে তাকে বোঝাতে শুরু করলো। মিস আফরিন, আমি কখনো আপনাকে জোর করে স্বামীর অধিকার দেখাতে যাব না। দুটোর পরিবারের কথা ভেবে আর অন্তত ফাহিমের ভবিষ্যতের কথা ভেবে হলেও এই বিয়েটাতে রাজি হয়ে যান। আমি রাজি হব, তবে একটাই শর্তে। আমার সাথে কখনো কোনো উল্টাপাল্টা ব্যবহার করতে পারবেন না, আর আমার পারমিশন ছাড়া কখনো আমাকে ছুঁতেও পারবেন না। আফরিনের সেই কঠিন শর্ত ইমতিয়াজ সানন্দে মেনে নেয় এবং বাহিরে এসে সবাইকে বিয়ের ব্যবস্থা শুরু করতে পারে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে শেষ হলো। বাসর রাতে লাল বেনারসি পরে বিছানার এক কোণে বসে আছে আফরিন। ইমতিয়াজ ঘরে ঢুকে দরজার সিটকেনি লাগাতেই আফরিন ভয়ে কেঁপে উঠল। ইমতিয়াজ বিছানার কাছে এসে আলতো করে পাশের বালিশটা তুলে নিয়ে সোজা খাটের নিচে মেঝেতে শুয়ে পড়ল। আফরিন অবাক হলে মুখ ফুটে কিচ্ছু বলল না। হঠাৎ একটা তেলাপোকা উড়ে এসে আফরিনের গায়ের ওপর বসল। আফরিন ভয়ে এক বিকট চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে সোজা মেঝেতে শুয়ে থাকা ইমতিয়াজের গায়ের ওপর গিয়ে পড়ল। ম্যাম, এই ঘরে থাকা তো আমার জন্য মুশকিল হয়ে যাবে দেখছি। যখন তখন আপনি এভাবে আমার ইজ্জতের উপর হাত দিয়ে দিচ্ছেন কেন? আমি তো বাবা আপনাকে ছুঁইনি, আপনি আগে আমাকে স্পর্শ করেছেন। আমি একদমই ইচ্ছে করে আপনাকে ছুঁইনি। ওই আরশোলাটা দেখেই আমি ভয় পেয়ে গেছি। আর আপনি কেন নিচে শুচ্ছেন? আপনার ঘর, আপনার খাট, আপনি খাটের ওপরে শোবেন। আপনি তো পাশে শোয়ার পারমিশন দেননি ম্যাম। আর আমি বাবা অল্প জায়গায় ঘুমাতে পারি না। ঘুমালে হাত পা ছোড়ার অভ্যাস আছে। কখন যে হাত বাড়িয়ে আপনাকে ছুঁয়ে দেব তার কোনো গ্যারান্টি নেই। আপনার ঘর, আপনার খাট, আমি পারমিশন দেওয়ার কে? আপনি যেখানে ইচ্ছে শুতে পারেন। ইমতিয়াজ বালিশটা খাটের ওপর আফরিনের পাশেই রাখলো। তারপর আফরিনের চোখের দিকে তাকিয়ে বলল, কি ম্যাম, আপনি কি আমার প্রেমে পড়ে গেলেন নাকি? অবশ্য আমার এত সুন্দর চেহারা, এই কিউট ছেলের প্রেমে পড়াটাই স্বাভাবিক। এই পিচ্চি ছেলে, তোমাকে দেখছি, একদম লাই দেওয়া যাবে না। তোমাকে আমি একটা ছোট্ট পিচ্চি বাচ্চা মনে করেই আমার পাশে শুতে দিয়েছি, বুঝলে? ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকবা। ইমতিয়াজ মুচকি হেসে বিছানায় আফরিনের দিকে আরো একটু হেলে গেল। একদম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি আসলেই পিচ্ছি নাকি দেখতে চান? কথাটি বলে ইমতিয়াজ আফরিনের বুকের উপর পড়ে থাকা
বাসর ঘরে ফুলের কিছু পাপড়ি আলতো করে সরিয়ে দিল। আফরিন চমকে উঠে জোরে চিৎকার করে উঠল। এই ছেলে, কি করছো তুমি এসব? তোমাকে পাশে শুতে দিয়েছি, কোনো অধিকার দেইনি। আরে ম্যাম, ফুলের পাপড়ি আপনার শরীরে লেগেছিল, আমি জাস্ট ওটা সরিয়ে দিলাম। এতে কি এমন মহাপাপ করে ফেললাম? আপনি কি এই ভারী সারি গয়না পরি সারা রাত ঘুমানোর কথা ভাবছেন? আমার রুমে এসিটাও বন্ধ, আর আপনি যেভাবে ঘামছেন, আপনাকে দেখে তো আমি নিজেকে সামলাতে পারবো না। আপনার শরীর বিন্দু বিন্দু ঘাম আমাকে মাতাল করে দিবে। এত কথা বন্ধ করো। কখন থেকে শাড়ি আর এই সেফটি পিনটা খোলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আমি সাহায্য করছি, প্রমিস করছি আমি চোখ বন্ধ করে রাখবো, কিচ্ছু দেখবো না। বাধ্য হয়ে আফরিন পারমিশন দিল। ইমতিয়াজ আলতো হাতে আফরিনের শাড়ি পেছনের সেফটি পিনটা খুলতে গেল। পিনটা খোলার সময় আফরিনের ফর্সা পিঠে থাকা একটা কালো ছোট্ট তিল দেখে ইমতিয়াজ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আফরিন জোরে একটা ধমক দিতেই ইমতিয়াজের ঘোর ভাঙল। পরদিন সকালে আফরিনের হাতের চড়ি রিনিঝিনির শব্দে ইমতিয়াজের ঘুম ভাঙল। সে চোখ মেলে দেখল আফরিন আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কের শাড়ি সামলানোর চেষ্টা করছে। ইমতিয়াজ বিছানা থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো এবং আফরিনের শাড়ির কুচিগুলো সুন্দর করে ঠিক করে দিতে লাগলো। কুচি ঠিক করার সময় আফরিনের পেটের দিকে নজর পড়তেই ইমতিয়াজ দ্রুত চোখ ঘুরিয়ে নিল। কি আরও কোনো সাহায্য লাগবে নাকি মিস আফরিন? আপনি তো দেখছি আমার সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারছেন না। পারফেক্ট একটা জামাই পেয়েছেন বটে। আফরিন এবার চুপচাপ ইমতিয়াজের একদম কাছে এগিয়ে এলো। ইমতিয়াজের দিকে হালকা একটু ঝুঁকে নিজের হাতটা ইমতিয়াজের গালে রাখলো। তারপর আস্তে আস্তে তার সাথে একটা বোতাম খুলে দিল। আফরিনের এমন আকস্মিক ছোঁয়ায় ইমতিয়াজ হুড়মুড় করে দুপা পিছিয়ে গেল। আফরিন মৃদু হাসলো। এতেই ঘাবড়ে গেলে? তুমি হয়তো ভুলে যাচ্ছ ইমতিয়াজ, আমি তোমার থেকে পুরো 7 বছরের বড়। আমার সাথে লাগতে এসো না, পারবে না। মিস আফরিন, আমাকে এভাবে নাড়া দিয়েন না। আপনি এত কাছে আসলে আমি সত্যিই নিজেকে সামলাতে পারবো না। আমি আপনাকে আগেই বলেছি আপনার মধ্যে একটা নেশা আছে, তাই দয়া করে আমার বেশি কাছে আসবেন না। ঠিক তখনই দরজায় নক করার আওয়াজ হলো। দরজা খুলতেই পিচি ফাহিম একগাল হাসি নিয়ে ঘরের ভেতর দৌড়ে ঢুকে পড়ল। সে আফরিনকে রেখে সোজা গিয়ে ইমতিয়াজকে জড়িয়ে ধরল। আঙ্কেল আঙ্কেল, তুমি নাকি আজ থেকে আমার নতুন বাবা? বা অনেক মজা। তুমি এখন থেকে আমাকে সুন্দর ফুটবল খেলা শেখাবে। মা তো আমাকে একদম চকলেট দেয় না, তুমি আমাকে রোজ চকলেট দেবে তো? হ্যাঁ বাবা, এখন থেকে তোমার যা যা লাগবে তুমি সব আমাকে বলবে। তোমার মায়ের বকার ভয় তোমাকে আর একদম পেতে হবে না। ফাহিম খুশিতে হাসতে হাসতে ঘর থেকে চলে যাওয়ার পর ইমতিয়াজ মুচকি হাসল। সে ধীর পায়ে গিয়ে গিয়ে ঘরের দরজাটা আলতো করে আটকে দিল। দরজা আটকালে কেন ইমতিয়াজ? ফাহিম মাত্রই গেল, আর আমাদের চুক্তির কথা কি তোমার একদম মনে নেই? ইমতিয়াজ আফরিনের দুপাশে দেয়ালে হাত দিয়ে তাকে পুরো লক করে দিল। মুখে সেই চেনা বাঁকা হাসি। ম্যাম, চুক্তির কথা তো আমার অক্ষরে অক্ষরে মনে আছে, কিন্তু আপনি নিজেই তো আমাকে এমন করতে বাধ্য করছেন। আমি আবার কি করলাম? একদম কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। এই সময়ে এই অবস্থায় একদম আমার সামনে এসে আপনি যেভাবে দাঁড়িয়েছেন, আপনার এই রূপ দেখে আমি নিজেকে আর কোনোভাবেই আটকে রাখতে পারছি না ম্যাম। আপনার এই ভেজা চুলের সুবাস বারবার আমাকে আপনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এতে আমার এই বেচারা মনের কি দোষ বলুন? আফরিন চোখ নামিয়ে ইমতিয়াজের গলার কাছে শার্টটা খামচে ধরে। ইমতিয়াজ প্লিজ দুষ্টুমি করো না। আমি তোমার থেকে বয়সে কত বড়, আমাকে একটু রেসপেক্ট করো। রেসপেক্ট তো 100 বার করি ম্যাম, কিন্তু আপনাকে যখন লাল বেনারসি পরিয়ে নিজের করে ঘরে এনেছি, তখন এই মনটা আর কোনো সিনিয়র জুনিয়রের নিয়ম মানতে চাইছে না। নিয়ম মানতে চাইছে না মানে কি? আমি কিন্তু এখনো তোমার ম্যাম। ইমতিয়াজ হালকা ঝুঁকে আফরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে। ক্লাসরুমে বা অফিসে ম্যাম ছিলেন, এখানে তো আপনি শুধুই আমার আফরিন। আচ্ছা মিস আফরিন, এই যে সকাল থেকে আমি ফাহিমকে নিজের ছেলের মতো বুকে টেনে নিলাম, আপনার এই পাথরের মনে কি আমার জন্য এক ফোঁটাও জায়গা হলো না? ইমতিয়াজের গলার শেষ কথাটাই এক অদ্ভুত অভিমান আর কষ্ট লুকিয়েছিল। আফরিন ঝট করে চোখ তুলে ইমতিয়াজের দিকে তাকালো। তুমি সত্যি একটা আস্ত পাগল ইমতিয়াজ।
একটা মানুষকে এত গভীরভাবে ভালোবাসতে পারো কিভাবে? ইমতিয়াজ আফরিনের চোখে জল আলতো করে মুছে দেয়। আপনাকে না বেশে কি থাকা যায় ম্যাম? আপনার এই মায়াবী চোখ, এই অভিমানী মুখ, সব কিছুই যে আমার মনের ভেতর ঝড় তুলে দেয়। আফরিন নিজের দুহাত ইমতিয়াজের গলায় জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। আর কত ভাঙবে আমাকে ইমতিয়াজ? আমার এই মরা গাছে কেন তুমি রোজ ভালোবাসার জল ঢালছো? আমি তো নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমার এই পাগলামি, এই নিঃস্বার্থ মায়া আমাকে বাঁচতে দিচ্ছে না। ইমতিয়াজ আফরিনের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। ম্যাম, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম? না, কষ্ট নয়, আমি আসলে হেরে গেছি তোমার এই 19 বছরের বাচ্চার কাছে। এত দিনের সব ঝড় ঝাপটা আর একাকিত্ব যেন তোমার এই বুকের ওমে এসে নিমেষেই মিলিয়ে গেল। আপনি হারেননি মিস আফরিন, আপনি জিতে গেছেন। এই পিচ্চি ছেলেটা আজীবন আপনার এই চোখের জলের পাহারাদার হয়ে থাকবে, আর কখনো আপনার চোখে পানি আসতে দেবে না। ইমতিয়াজ পরমায় আফরিনের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আফরিনও লজ্জায় চোখ বন্ধ করে ইমতিয়াজের শার্টটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। ইমতিয়াজ আফরিনের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চুমু খায়। তা ম্যাম, সারা জীবন তো শুধু শাসনই করে গেলেন, আজ এই অধমকে একটু ভালোবাসার পারমিশন দেওয়া যায় না? আফরিন ইমতিয়াজের চোখের দিকে তাকিয়ে মায়াবী গলায় বলল, কখনো ছেড়ে যাবে না তো আমায়? আমার অতীতটা কিন্তু খুব অন্ধকারের, সমাজ চাই বলুক, তুমি আমার পাশে এইভাবে থাকবে তো? ইমতিয়াজ আফরিনকে নিজের বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নেয়। হাত যখন ধরেছি ম্যাম, তখন মরণ ছাড়া এই হাত ছাড়ার সাধ্য কারো নেই। আপনার অতীত যাই হোক, আপনার বর্তমান আর ভবিষ্যৎ এখন থেকে শুধু এই ইমতিয়াজ। আমার তো ভয় হয়, পরিবেশ স্মৃতিগুলো বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। যতবার তোমার কাছে যাই ততবার তুমি আমাকে স্পর্শ করো। আমি আপনার পুরো মুছে দিব। আই লাভ ইউ আফরিন। দুজনের হৃদস্পন্দন তখন যেন একসুরে বাজতে শুরু করেছে। ঠিক তখনই নিচতলা থেকে হঠাৎ এক বিকট চিৎকার আর চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। আফরিন মাত্রই কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই নিচতলা থেকে হঠাৎ এক বিকট চিৎকার আর চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। ইমতিয়াজ আর আফরিন দ্রুত নিচে ছুটে গেল। নিচে গিয়ে তারা দেখলো ফাহিম মেঝেতে পড়ে ছটপট করছে। তারা পুরো শরীর লাল চাকা চাকা হয়ে ফুলে উঠছে এবং তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ইমতিয়াজ আর আফরিন দ্রুত তাকে নিয়ে হসপিটালে ছুটল। গাড়িতে যাওয়ার পুরোটা পথ আফরিন ইমতিয়াজের বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। হসপিটালে ইমতিয়াজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হয়ে এলেন। ডক্টর, আমার ছেলের কি হয়েছে? ও হঠাৎ এভাবে কেন অসুস্থ হয়ে পড়ল? ভয়ের কিছু নেই, আসলে কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার কারণে ওর এমনটা হয়েছে। ও আজ হঠাৎ নতুন কি খেয়েছিল? ও তো ইমতিয়াজের কাছ থেকে একটা চকলেট নিয়ে খেলো। ও খোদা, ওই চকলেটে কি বাদাম ছিল? ওর তো বাদামে সাংঘাতিক অ্যালার্জি আছে। আইসি। আচ্ছা, বাচ্চার বাবা বা এমন কোনো বংশগত অ্যালার্জির সমস্যা আছে? হ্যাঁ, ওর বাবারও ঠিক এই বাদামেই মারাত্মক অ্যালার্জি ছিল। ঠিক আছে, ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এখন আপনারা ওকে বাসায় নিয়ে যেতে পারেন। ডাক্তার চলে যাওয়ার পর ইমতিয়াজ আফরিনের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করতে লাগলো। অদ্ভুত তো, এই বাদামের অ্যালার্জির সমস্যা তো আমার বড় ভাই ফাহিমেরও ছিল। ছোটবেলায় একবার ভাইয়া আমার সাথে পার্কে বাদাম খেয়ে ঠিক এভাবেই সাংঘাতিক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চলে গিয়েছিল। ইমতিয়াজ, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানানো হয়নি। আপনি কি জানেন আপনার বাবার আমার প্রতি এই তীব্র অপরাধ বোধের আসল কারণটা কি? আপনার প্রয়াত বড় ভাই ফাহিমই ছিল আমার এই ছেলে ফাহিমের আসল বাবা। মিস আফরিন, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনার কাছ থেকে এই সময়ে এই ধরনের ফালতু জোকস আমি একদমই আশা করিনি। এটা কোনো জোকস নয় ইমতিয়াজ, এটাই চিরন্তন সত্য। আপনার ভাই ফাহিমই ছিল আমার জীবনের সেই প্রথম পুরুষ যার সন্তান আজ আমার কোলে। আফরিনের স্মৃতিচারণ করে, ঠোঁটের কোণে একটিলতে বেদনের হাসি ফুটিয়ে। তখন আমরা খুব ছোট, একদম কলেজ লাইফে। তোমার ভাইয়া ফাহিমের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলেজের ক্যাফেটেরিয়াতে। ও গিটার হাতে একটা গান গাচ্ছিল। সেই গানটা ওই গানটাই প্রথম আমাকে ওনার দিকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। ইমতিয়াজ পুরো অবাক হয়ে
যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ভাইয়া গান গাইতো? আমি তো জানতামই না। তারপর? তারপর আমাদের মধ্যে দীর্ঘদিনের একটা গভীর প্রেম গড়ে ওঠে। ও আমাকে খুব ভালোবাসতো ইমতিয়াজ, কিন্তু আমরা তখন খুব ছোট ছিলাম, একদম অল্প বয়স, ইমম্যাচিউর বয়সে আবেগ আর ভালোবাসার টানে আমরা দুজনে না জেনে না বুঝে একটা ভুল করে ফেলি। আর সেই ভুলের ফলেই আমাদের জীবনে আসে এই ছোট্ট ফাহিম। ও তোমার ওই ভাইয়া ফাহিমেরই রক্ত ইমতিয়াজ। ও তোমারই ভাইয়ার সন্তান। তখন তুমি বিদেশে পড়াশোনার জন্য। ইমতিয়াজ পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। সে শুধু বড় বড় চোখ করে আফরিনের দিকে তাকিয়ে রইল। ফাহিম আমার ভাইয়ার ছেলে? আমরা যখন এই সত্যিটা পরিবারকে জানালাম, তখন চৌধুরী পরিবারের ওই কঠিন দেওয়াল আমাদের সামনে এসে দাঁড়ালো। তোমার বাবা আসাদুল্লাহ চৌধুরী এই সম্পর্ক কোনোদিন মেনে নেননি। পরিবারের তীব্র চাপ আর জেদের কারণে আমার সেই প্রথম ভালোবাসা ফাহিমকে আমি চিরতরে হারিয়ে ফেলি। ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়, আর কোনোদিন ফেরেনি। ইমতিয়াজ নিজের কান্না মুখ চোখ দুটো মোছে। আফরিনের এত বড় কষ্টের কথা শুনে তার নিজের বুকটাও ভেঙে গেল। আর বাবা? বাবা তোমাকে এই চাকরিটা? তোমার বাবা পরে যখন জানতে পারেন এই ফাহিম ওনারই নিজের রক্ত, ওনারই নাতি, তখন ওনার মনের ভেতরের অপরাধ বোধটা জেগে ওঠে। ওনার জেদের কারণে ওনার বড় ছেলে ফাহিম হারিয়ে গেছে। তাই ওনার নাতি আর আমাকে ওনারা ওনাদের চোখের সামনে আগলে রাখতে চান। ওনারা ওনাদের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ইমতিয়াজ। ইমতিয়াজ আফরিনের অত্যন্ত কাছাকাছি এসে দাঁড়ালো। তার নিজের গলাও এবার ধরে এসেছে। তার মানে বাবা আজকে সেজন্যই বললেন যে চৌধুরী পরিবারে আমার গুরুত্ব অনেকটা উপরে। আফরিন ইমতিয়াজের চোখের দিকে তাকিয়ে বেদনার চরম সীমায় পৌঁছায়। হ্যাঁ ইমতিয়াজ, এবার তুমিই বলো আমি কিভাবে তোমার এই ভালোবাসা গ্রহণ করি। তুমি হলে আমার প্রথম ভালোবাসা ফাহিমের ছোট ভাই। সমাজ আমাদের এই সম্পর্ককে কোনোদিন পবিত্র চোখে দেখবে না। আমি তোমার জীবনটা নষ্ট করতে পারবো না ইমতিয়াজ, আমি পারবো না। কেবিনের নিস্তব্ধতা ভেঙে শুধু আফরিনের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ইমতিয়াজের পায়ের তলার মাটি যেন এক নিমেষে সরে গেল। তার মাথার ভেতর সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছিল। সে আফরিনকে সে নিজের পুরো পৃথিবী ভেবে বসেছিল। সে তার মৃত বড় ভাইয়ের প্রেমিকা, আর যাকে সে নিজের সন্তানের মতো ভালোবেসেছে সে তার নিজের ভাতিজা। তীব্র মানসিক থাকায় ইমতিয়াজ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। তার চোখের মায়া উধা হয়ে সেখানেই এক চরম ক্ষোভ আর অভিমান ভর করল। ইমতিয়াজ ছুট করে টেবিলের ওপর একটা জোরে চাপড় মেরে তীব্র ও কাঁপানো গলায় বলল, মিথ্যুক, তুমি একটা আস্ত মিথ্যুক আফরিন। এতদিন ধরে তুমি আমার সাথে এই নাটকটা করছিলে। আফরিন ইমতিয়াজের এই রুদ্ররূপ আর তুমি করে বলা শুনে চমকে উঠে এক ধাপ পিছিয়ে গেল, চোখ বড় বড় করে। ইমতিয়াজ, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কোনো নাটক করিনি। নাটক করনি তো কি করেছো? প্রতিদিন আমার ভালোবাসা দেখেছো, আমার পাগলামি দেখেছো, আর মনে মনে হেসেছো, তাই না? ভেবেছো বড় ভাইটার পর এবার ছোট ভাইটাকেও হাত করি। আফরিন অপমানে আর তীব্র কষ্টে আফরিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে উঠল, ইমতিয়াজ, মুখ সামলে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো ভুলে যেও না। ইমতিয়াজ হিংস্র একটা হাসি হেসে টেবিল ডিঙিয়ে আফরিনের একদম মুখের সামনে এসে, ভুলিনি, আমি ঠিক ওটাই মনে করছি। তুমি আমার ভাইয়ার ছিলে, আমার ভাইয়ার বাচ্চার মা তুমি, আর আমি বোকার মতো তোমার পেছনে ঘুরেছি। সমাজ নোংরা নয় আফরিন, আসলে তুমি নোংরা। তুমি আমার সাথে জাস্ট ইয়ার্কি করেছো এতদিন। আফরিন আর সহ্য করতে পারল না। এক তীব্র অপমানে সে হাত তুলে ইমতিয়াজের গালে শর্টেন একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমতিয়াজ, কেবিনের ভেতর এক মুহূর্তের জন্য শ্মশানের নীরবতা নেমে এলো। ইমতিয়াজ গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আফরিনের হাত কাঁপছিল, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। এই দিনটার ভয়েই আমি তোমাকে দূরে সরিয়ে রাখতাম। তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি আসাদুল্লাহ চৌধুরীরই রক্ত। ওনার মতোই অহংকারী আর নিষ্ঠুর তুমি। যাও, চলে যাও আমার সামনে থেকে, আর কোনোদিন আমার সামনে আসবে না। থাপ্পড়টা খাওয়ার পর ইমতিয়াজের মাথার ভেতরে সেই রাগের ভোটটা যেন এক সেকেন্ডে নেমে গেল। সে আফরিনের ওই রক্তাক্ত চৌকার তীব্র অবহেলা দেখে বুঝতে পারল সে কি মারাত্মক একটা ভুল করে ফেলেছে। সে আফরিনকে সে আগলে রাখার প্রতিজ্ঞা করেছিল। নিজের মুখ দিয়ে তাকে সবচেয়ে নোংরা অপমানটা করে বসেছে। ইমতিয়াজ এক মুহূর্তেই তার গলার তেজ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে ভাঙা ও অপরাধী গলায় হাত বাড়াতে চাইল। আফরিন, আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি আমি রাগের মাথায় কি বলে ফেলেছি। প্লিজ আমার কথাটা শোনো। আফরিন টেবিলের ওপর থেকে ইমতিয়াজের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে কঠোর গলায় বলল,
আর একটা শব্দও নয় ইমতিয়াজ, জাস্ট আমার সামনে থেকে চলে যাও, এক্ষুনি দূর হও আমার চোখ থেকে। তাহলে কিন্তু আমি এখন নিজেকে নিজে মেরে ফেলবো, আমি কিছু করে ফেলবো ইমতিয়াজ। এখন আমার সামনে থেকে চলে যাও। ইমতিয়াজের 1 সেকেন্ডও দাঁড়াতে পারল না। সে নিজের চুল খামচে ধরে এক বুক কান্না আর তীব্র আত্মগ্লানি নিয়ে কেবিন থেকে প্রায় ছুটে বেরিয়ে গেল। করিডোরের অন্ধকার কোণায় এসে সে দেয়ালে নিজের কপাল ছেঁকে ডুকরে কেঁদে উঠল। সে নিজেও বুঝতে পারছে না সে কেন এত বড় দুর্ব্যবহারটা করে ফেলল। নিজের ভালোবাসাকে নিজ হাতে এভাবে ক্ষতবিক্ষত করে ইমতিয়াজ নিজেই এখন এক নরক যন্ত্রণায় পড়তে লাগলো। হসপিটাল থেকে বাসায় ফিরে ইমতিয়াজ যেন এক জীবন্ত আগ্নেয়গিরি হয়ে উঠল। সে ড্রয়িং রুমে ঢুকেই হাতের সামনে যা পেল সব আছাড় মেরে ভাঙতে শুরু করলো। তার এই রুদ্রমূর্তি দেখে আসাদুল্লাহ চৌধুরী কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন। সত্যি করে বলো বাবা, আজ তোমাকে সব সত্যি বলতে হবে। আমার বড় ভাই ফাহিমের সাথে আসলে কি হয়েছিল? তুমি তো আমাদের বলেছিলে ভাইয়া ওখানকার এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে আজ আমি এসব কি শুনছি? ইমতিয়াজ, শান্ত হ বাবা, শান্ত হয়ে আমার কথাটুকু শোন। কি শুনবো আমি? যাকে আমি ভালোবেসে বিয়ে করলাম সে আমার নিজের বড় ভাইয়ের প্রাক্তন প্রেমিকা, আর যাকে আমি নিজের সন্তান হিসেবে বুকে টেনে নিলাম সে আসলে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের রক্ত। এই নোংরা সত্যটা তুমি এতকাল আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছো। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি নিজের ক্ষমতা আর সমাজের মান সম্মান বাঁচাতে গিয়ে নিজের বড় ছেলেকে নিজের হাতে হত্যা করেছি রে বাবা। ফাহিমের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তোর ভাই আত্মহত্যা করেছিল। কলেজে পড়ার সময় ফাহিম আর আফরিনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং আফরিন প্রেগনেন্ট হয়ে পড়ে। যখন আমি এই কথা জানতে পারি তখন সমাজের ভয়ে আমি ওই গরিব ঘরের মেয়েটাকে মেনে নিতে রাজি হইনি। আমি ফাহিমকে চরম হুমকি দিই, সে যদি আফরিনকে বিয়ে করে তবে আমি আফরিনকে এবং তার পেটের সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আসাদুল্লাহ চৌধুরী বুক ফাটানো কান্নায় ভেঙে পড়লেন। আমার দেওয়া সেই মানসিক অত্যাচার আর হুমকি সহ্য করতে না পেরে তোর ভাইয়া ওই রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও মারা যাওয়ার পর আমার ভুল ভাঙে। আমি আফরিনকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কিছুদিন আগে যখন জানতে পারি ও আমাদের অফিসেই চাকরি করছে তখন কিছুটা পাপ কমাতে আমি ওকে প্রমোশন দিই। তারপর যখন দেখলাম তোর ফাহিমের প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে তখন আমি সুকৌশলে স্টোররুম দরজা বাইরে থেকে লক করে দেওয়ার ব্যবস্থা করি যাতে তোরা এক হতে বাধ্য হোস। এই নোংরা খেলার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবার মুখের এই ভয়ঙ্কর সত্য শুনে ইমতিয়াজ দেয়ালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারল নিয়তি কত অদ্ভুতভাবে তাকে তার ভাইয়ের ফেলে যাওয়া ভালোবাসার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তবে ইমতিয়াজের মনে আফরিনের প্রতি ঘৃণা নয়, বরং এক বিশাল মায়া আর গভীর ভালোবাসার জন্ম নিল। সে ভালোবাসায় মিশে রইল তার ভাইয়ের শেষ স্মৃতি আর ফাহিমের নিষ্পাপ ভবিষ্যৎ। বাবার কথা শেষ হতেই ইমতিয়াজ আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না। তীব্র এক আশঙ্কায় সে দৌড়ে উপরে নিজেদের ঘরের দিকে গেল, কিন্তু ঘরে ঢুকে দেখে আফরিন সেখানে নেই। ইমতিয়াজের মনের মধ্যে এক অজানা ভয় শুরু হলো। সে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ বাথরুম থেকে পানির শব্দ পেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ইমতিয়াজের বুকটা কেঁপে উঠল। সে দেখল আফরিন শাওয়ার ছেড়ে দিয়ে ঝর্ণার নিচে মেঝেতে বসে অঝরে কাঁদছে। পানির সাথে তার চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছে। ইমতিয়াজ আর 1 সেকেন্ডও দ্বিধা না করে অসমের ভেতরে ঢুকে পড়ল। সে আফরিনকে মেঝে থেকে উঠাতে গেল, কিন্তু আফরিন পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। আফরিনকে টানতে গিয়ে ইমতিয়াজ নিজেও সম্পূর্ণ ভিজে গেল। শেষমেশ ইমতিয়াজ জোর করে আফরিনকে দুহাতে আলতো করে কোলে তুলে নিল। ভেজা শরীরে আফরিনকে কোলে নিয়ে সে বাথরুমে এসে বিছানাতে রাখল। বিছানায় রেখেই ইমতিয়াজ আফরিনের শরীর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। আমি আপনাকে অনেক ভালোবাসি মিস আফরিন, প্লিজ আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আপনাকে ছাড়া আমি নিজেকে সামলে রাখতে পারবো না, নিজের কন্ট্রোলে থাকতে পারবো না আমি। ইমতিয়াজের এই আকুলতা আর কান্নাই আফরিনের মনের ভেতরে সব দেয়াল ভেঙে গেল। এক অজানা কারণে ইমতিয়াজকে সান্ত্বনা দিতে গিয়ে আফরিনও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু পরক্ষণেই নিজের অতীতের কথা মনে পড়ায় আফরিনের গলা বুঝে আসলো। ইমতিয়াজ, আপনার কাছে আমাকে একটা নোংরা মেয়ে মনে হচ্ছে না?
একটা নোংরা মেয়ের সাথে আপনি সারা জীবন কাটাবেন? যে এত ছোট বয়সে আপনার নিজের ভাইয়ের সাথে একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে। আপনার ভাই তো মূলত আমার কারণেই আজ এই দুনিয়ায় নেই। একজন হত্যাকারীর সাথে এইভাবে জড়িয়ে ধরে কথা বলতে আপনার খারাপ লাগছে না? আপনার ঘৃণা হচ্ছে না আমার উপর? ইমতিয়াজ আলতো করে আফরিনের ঠোঁটের ওপর নিজের হাত রাখলো এবং পরম মমতায় তার চোখের জল মুছে দিল। আপনি প্লিজ নিজেকে আর কখনো দোষ দেবেন না। এখানে কারোর কোনো দোষ ছিল না। ভাইয়া নিজের মনটাকে শক্ত রাখতে পারেনি। ভাইয়া নিজের জীবনের আসল মর্ম বোঝেনি। এতে আপনার কোনো হাত ছিল না। পুরনো সব কষ্ট ভুলে এবার নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে ম্যাম। আপনার নিজের জন্য, আমাদের ওই ছোট ফাহিমের জন্য, আর আমার জন্য। ইমতিয়াজের এই নিঃস্বার্থ ভালোবাসার মায়া দেখে আফরিন যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেল। সে ইমতিয়াজের ভেজা মুখের দুপাশে নিজের হাত রাখলো এবং তার চোখের দিকে তাকিয়ে আলতো করে বলল, আই লাভ ইউ ইমতিয়াজ। আমি সত্যি কখনো বুঝতে পারিনি, আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই অন্ধকার জীবনে এমন একটা ছেলে আসবে, এমন একটা বাচ্চা নরম মনের উচ্ছ্বাসে ভরা মানুষ এসে আমার পুরো জীবনটা এইভাবে রঙিন করে দেবে। আই লাভ ইউ। আফরিনের মুখে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে ইমতিয়াজের চোখে আনন্দের অশ্রু নেমে এলো। সে আবেগঘন হয়ে আফরিনের কপালে একটা গভীর চুমু এঁকে দিল। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি আফরিন, সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। হঠাৎ আফরিনকে ঠান্ডায় কাঁপতে দেখে ইমতিয়াজের ঘোর কাটলো। সে দ্রুত উঠে গিয়ে অড্রপ থেকে একটা শুকনো সুন্দর শাড়ি নিয়ে আসলো। তারপর আফরিনের দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে চোখটা বন্ধ করে ফেলল। আফরিন শাড়িটা পরে নেওয়ার পর ইমতিয়াজ চোখ বন্ধ রেখেই আলতো হাতে তার শাড়ির কুচি আর আঁচলটা ঠিকঠাক করে দিতে লাগলো। একদমই, কিন্তু চোখ খুলবা না। চোখ খুললে কিন্তু খবর আছে, কানটা মলে দেবো একদম। তোমাকে একটু সাইজ করে নিতে হবে, বাকি সব ঠিক আছে। সিনিয়র বলে কথা, মেরে ঠিকই সোজা করে দিতে পারবো। এই পিচ্চি ছেলে, ভুলে যেও না আমি কিন্তু তোমার থেকে 7 বছরের বড়। আর আপনিও ভুলে যাবেন না মিস আফরিন, আমি কিন্তু এখনও আপনার স্বামী। এই অধিকারটা কিন্তু আমারই সবচেয়ে বেশি। দুজনে দুজনের খুব কাছাকাছি এসে একে অপরের কপাল ছুঁয়ে মিষ্টি করে হাসতে লাগলো। ঠিক তখনই দরজার শব্দ হলো এবং পিচি ফাহিম খুশিতে নাচতে নাচতে ঘরের ভেতর ছুটে আসলো। দেখায় আমি একদম সুস্থ হয়ে গেছি, দাদা ভাই আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছে। ফাহিমের মুখে বাবা শব্দটা শুনে ইমতিয়াজের বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। সে নিচু হয়ে ফাহিমকে কোলে তুলে নিল। ফাহিম, তুমি আমাকে কি বলে ডাকলে? আবার বলো তো বাবা। বাবা, তুমি তো আমার বাবা, তাই না? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুই আমার ছেলে, আমি তোর বাবা। আজ থেকে আমরা সবসময় একসাথে থাকবো। ইমতিয়াজ পরম আদরে ফাহিমের গালে একটা জোরসে চুমু দিল। ফাহিমকে কোলে রেখেই ইমতিয়াজ যখন হাসি মুখে আফরিনের ঠোঁটের দিকে নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল, আফরিন তখন লজ্জায় লাল হয়ে চট করে নিজের হাতটা ঠোঁটের ওপর চেপে ধরল। ইমতিয়াজ মুচকি হেসে আফরিনের ঠোঁট থেকে আলতো করে হাতটা সরিয়ে দিল। তারপর আফরিনের সুন্দর নাকটার ওপর একটা মিষ্টি আর ভালোবাসার কামড় জড়ানো চুমু এঁকে দিল। ইমতিয়াজ, বাচ্চার সামনে এসব কি করছো? ও কি ভাববে? একদম দুষ্টুমি করবে না বলছি। ইমতিয়াজ আফরিনের হাতটা নিজের ঠোঁট থেকে আলতো করে সরিয়ে দিয়ে মুচকি হাসলো। আমার ছেলে তো অলরেডি আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ম্যাম। কী রে ফাহিম বাবা, তোর আম্মু যে তোর বাবাকে একটু আদর করতে দেয় না, তুই বিচার কর তো। ফাহিম খিলখিল করে হেসে ওঠে ইমতিয়াজের গলা জড়িয়ে ধরে। আম্মু পচা, বাবা তুমি আম্মুকে খুব করে বকে দাও না। ফাহিমের কথায় দুজনেই হেসে উঠল। ইমতিয়াজ ফাহিমকে আলতো করে কোল থেকে নামিয়ে মেঝের ওপর দাঁড় করিয়ে দিল। ফাহিম বাবা, তুমি দৌড়ে নিচে গিয়ে তোমার দাদাভাইকে বলো যে তোমার খুব খিদে পেয়েছে। দাদাভাই তোমাকে অনেক মজার মজার খাবার খাওয়াবে। যাও তো সোনা। ফাহিম খুশিতে আচ্ছা বাবা বলে ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। ফাহিম বের হতেই ইমতিয়াজ আর এক মুহূর্ত দেরি না করে আফরিনের কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এই 19 বছরের পিচ্চি ছেলে, তোমার সাহস তো দিন দিন বেড়েই চলেছে। দরজাটা কিন্তু এখনো খোলাই আছে। ইমতিয়াজ আফরিনের সুন্দর নাকটার উপর একটা মিষ্টি করে ভালোবাসার কামড় জড়ানো চুমু এঁকে দিল। দরজা খোলা থাকুক আর বন্ধ থাকুক ম্যাম, এই 19 বছরের ছেলেটার পুরো মন জুড়ে এখন শুধু আপনি আর আপনার ওই মায়াবী রূপ। সারা জীবন তো শুধু অফিসের বসের মতো হুকুমই চালিয়ে গেলেন। এবার এই জামাইটার একটু সেবা যত্ন করুন। আফরিন ইমতিয়াজের চোখের গভীর ভালোবাসার দিকে তাকিয়ে এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের দুহাত ইমতিয়াজের চওড়া কাঁধে রাখল। তুমি সত্যি একটা জাদুকর, জানো ইমতিয়াজ?
আমার এই পাথর হয়ে যাওয়া মনটাকে তুমি কিভাবে যে এত সহজে গলিয়ে দিলে আমি নিজেও জানি না। ইমতিয়াজ আফরিনের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, ভালোবাসার কোনো বয়স হয় না ম্যাম, শুধু একটা খাঁটি মনের প্রয়োজন হয়। আমি আপনার অতীতকে মুছতে আসিনি, আমি শুধু আপনার বর্তমানে ভালোবাসার রং ছড়াতে এসেছি। দুপুরবেলা আফরিন রান্নাঘরে ইমতিয়াজের পছন্দের ইলিশ পোলাও রাঁধছিল। চুলার গরমে আর রান্নার পরিশ্রমে আফরিনের কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমেছে। ঠিক তখনই ইমতিয়াজ ধীর পায়ে রান্নাঘরে এসে কোনো আওয়াজ না করে আফরিনের ঠিক পেছনে এসে দাঁড়ালো। সে আলতো করে আফরিনের কোমর জড়িয়ে ধরে তার কাঁধে নিজের মুখটা রাখলো। আফরিন হাতে খুন্তি নিয়ে একটু কেঁপে ওঠে, আদরে ধমকের সুরে বলে, উফ ইমতিয়াজ, আবার শুরু করলে? এখানে গরম তেলের কাজ হচ্ছে, সরো বলছি। পোলাওটা কিন্তু নিচে লেগে যাবে। পোলাও পুড়লে পুরুক আফরিন, তোমার এই রান্নার সুবাসের চেয়েও তোমার এই শরীরের চেনা সুবাস আমাকে বেশি মাতাল করে। সারাদিন অফিসের ওই রোবটের মতো কাজ করার পর এই একটা দিনের জন্য আমি চাতক পাখির মতো বসে থাকি, শুধু আমার বউকে এভাবে একটু নিজের করে কাছে পাওয়ার জন্য। আফরিন খুন্তিটা একপাশে রেখে ইমতিয়াজের দিকে ঘুরল। তার চোখে এক আকাশ গভীর মায়া, কিন্তু মুখে কৃত্রিম রাগ। ও তাই? তা বাবুটার বুঝি বড্ড কষ্ট হয় অফিসে? হাত ছাড়ো, ফাহিম যে কোনো সময় চলে আসবে। ইমতিয়াজ হাত না ছেড়ে আরও এক ধাপ এগিয়ে এসে আফরিনকে একদম রান্নাঘরের স্ল্যাবের সাথে চেপে ধরল, মুখে সেই চেনা দুষ্টু হাসি। ফাহিম এখন কার্টুন দেখায় মগ্ন, আর হাত আমি কেন ছাড়বো? আমি কি চুরি করছি নাকি? নিজের বিবাহিত বউকে একটু আদর করছি। আচ্ছা, তোমার কপালে এত ঘাম কেন? ইমতিয়াজ নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে আফরিনের কপালের ঘামটুকু আলতো করে মুছে দিল। তার আঙুলে সেই উষ্ণ ছোঁয়া আফরিনের ঠোঁটের ওপর দিয়ে গাল বেয়ে নিচে নেমে আসতেই আফরিন লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আফরিন ইমতিয়াজের চওড়া বুকে নিজের হাত দুটো রেখে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করে ধীমে গলায়, ইমতিয়াজ, তুমি দিন দিন বড্ড বেশি ফাজিল হয়ে যাচ্ছ। ইমতিয়াজ পাশে থাকা চিনির কৌটা থেকে এক চিমটি চিনি তুলে নিয়ে আফরিনের গালে তার ঠোঁটের কোণে আলতো করে ছিটিয়ে দিল। তুমি সারাক্ষণ এত কড়া বসের মতো মুখ করে থাকো না আফরিন, তাই একটু চিনি দিয়ে তোমার এই মিষ্টি মুখটাকে আরো মিষ্টি করে দিলাম। একটু টেস্ট করে দেখি একটু মিষ্টি হয়েছে কিনা। দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশের মুখটা ভার হয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুমি বৃষ্টি নামলো। ঘরের খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এসে আফরিনের চুলগুলো উড়াচ্ছিল। আফরিন বারান্দার দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ইমতিয়াজ একটা বড় নরম চাদর হাতে নিয়ে পিছন থেকে এসে আফরিনকে একদম নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। চাদরটা দিয়ে সে নিজেকে আর আফরিনকে একসাথে মুড়িয়ে নিল। আফরিন হঠাৎ ইমতিয়াজের এই বুকে লেপটে গিয়ে শিউরে উঠল, মৃদু হেসে। উফ ইমতিয়াজ, কি শুরু করলে বলো তো? ছাড়ো, ঠান্ডা বাতাস আসছে, দরজাটা বন্ধ করতে দাও। ইমতিয়াজ আফরিনের ঘাড়ে নিজের মুখটা গুজে দিয়ে আরো শক্ত করে চাদরের ভেতর জড়িয়ে ধরে। একদম না, এই ঠান্ডা হাওয়া আর ঝুম বৃষ্টির দিনে দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে থাকার কোনো মানে হয়? তার চেয়ে চাদরের এই ওমে আমার বউকে জড়িয়ে ধরে বৃষ্টির শব্দ শোনার আনন্দই আলাদা। আফরিন ইমতিয়াজের বুকের ওপর নিজের হাত দুটো রেখে তার মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি সত্যি একটা আস্ত পাগল ইমতিয়াজ। বিয়ের এত পরেও তোমার এই পাগলামি একটুও কমলো না। ইমতিয়াজ আফরিনের চোখের দিকে সোজা তাকিয়ে ছোটের কোণে মায়াবী হাসি ফোটায়। তোমার জন্য এই পাগলামি কোনোদিন কমবে না আফরিন, বরং দিন দিন এটা আরও বাড়বে। আচ্ছা, তোমার এই ঠোঁট দুটো সবসময় এত কাঁপে কেন বলো তো? যখনই আমি কাছে আসি তুমি এমন গটিয়ে যাও কেন? আফরিন লজ্জায় মুখ লুকিয়ে ইমতিয়াজের বুকে মাথা গুজে দিয়ে ফিসফিস করে, গুটিয়ে যাব না? তুমি যেইভাবে আমার দিকে তাকাও, আমার বুকের ভেতর কেমন যেন ওলট পালট হয়ে যায়। মনে হয় আমি আমার নিজেকেই হারিয়ে ফেলছি। ইমতিয়াজ একটু দুষ্টুমি করে আফরিনের নাকটা নিজের আঙুল দিয়ে টেনে নেয়। তাহলে হারিয়ে যাও না, তোমাকে আগলে রাখার জন্য তো আমি জেগেই আছি। ইমতিয়াজ চাদরের ভেতর থেকে আফরিনের হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটের কাছে তোল। সে আলতো করে আফরিনের প্রতিটি আঙুলে হাতের তালুতে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। ইমতিয়াজের এই নিঃশর্ত আর গভীর ভালোবাসা দেখে আফরিনের চোখ দুটো মায়ায় ভিজে এলো। আফরিন ইমতিয়াজের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আবেগঘন গলায় বলল, ইমতিয়াজ, আমি কোনোদিন ভাবিনি আমার এই ভাঙা জীবনে এতখানি পূর্ণতা আসবে।
তুমি আমাকে এতটা ভালোবাসবে যে আমার পেছনের সব কষ্ট এক নিমেষে ধুয়ে মুছে যাবে। ইমতিয়াজ আফরিনের চোখের কোণে জমে থাকা সেই সুখের জলটুকু নিজের হাত দিয়ে মুছে দিল। তারপর তার দুই গালে হাত রেখে অত্যন্ত মায়াই বলল, আমি তোমাকে শুধু ভালোবাসিনি আফরিন, তোমাকে নিজের করে পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় প্রার্থনা ছিল। ফাহিম সোনা আর তোমরা দুজন হলে আমার এই ছোট্ট পৃথিবীর পুরোটা। বাহিরে তখন বৃষ্টির বেগ আরও বাড়ছে, আর সে মেঘলা আলো আধারের মাঝে চাদরের রমে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে রইল। ইমতিয়াজ আলতো করে আফরিনকে নিজের কোলে তুলে নিয়ে বারান্দার দোলনাটায় বসল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের এই পবিত্র, মিষ্টি আর নতুন করে গড়ে ওঠা ভালোবাসার সংসারকে আশীর্বাদ করে যাচ্ছিল। সমাপ্ত।